প্রথম মাসে 4 লাখ টাকা জাস্ট প্রফিটই করে ফেলি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল প্রায় 40 লাখের কাছাকাছি। টোটাল 6টা বিজনেস থেকে আপনার কেমন প্রফিট করতে পারতেছেন? মিনিমাম টুডে অর টুমোর আপনার কম্পিটিটর দাঁড়াইতে পারে, সে আপনার মতো কন্টেন্ট বানাইতে পারে, সেম লাইক এস বিজনেস সে করতে পারে। কনফিডেন্টলি আমি বলতে পারছি আপনি আমাকে বিট করতে পারবেন না, অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েশন আপনি বিজনেসে পারবেন। 2 কোটি টাকা যদি আমি ইনভেস্ট করি, আমাকে কত দিনের মধ্যে প্রফিটেবল করে দিতে পারবেন? যদি খুব ভালো চলে টোটাল রিটার্ন চলে আসে। আমি চাই একটা জিম দিতে, এখন আপনি আমাকে কি প্ল্যান দিবেন? শুধুমাত্র বডি বিল্ডিং করে সাকসেসফুল হওয়া পসিবল বাংলাদেশে। সেটা জিম ওপেন করেন আর যাই করেন, এর পাশাপাশি আপনার নলেজও লাগবে যে কিভাবে একটা জিম এস্টাবলিশ করে সেখান থেকে প্রফিট করা যায়। অধিকাংশ মানুষ মনে করে যে আমি অনেক বেশি পরিশ্রম করছি মানে অনেক বেশি সফল হয়ে যাবো, তা না, আসলে ডিপ ওয়ার্ক করে সফল হয়। পপুলারিটি, টাকা পয়সা বাড়ার সাথে সাথে মানুষের বেশি ম্যাচুরিটি আসে। যে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের আইকিউ খুব কম। ইলজিক্যাল যদি কথা বলি, যেটা আবেগপ্রবণ, সেটাতে আমরা খুব ফ্যান হয়ে যেতাম। টাকা কামানোর চেষ্টা না করলে টাকা টাকা বেশি বেশি আসে। আসে। আর মানুষ সফল হয় না বলে, হ্যাঁ বলে সফল হয় না। কাস্টমার অ্যাকোয়ার করার জন্য কি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করেন? আমার একটা স্ট্র্যাটেজি থাকে, আমি এই যে গ্রোথ, এই যে কন্টেন্ট বানানো, এটার পিছনে আপনার পারপাস? যে কোনো কিছু করার পিছনে আমাদের দুইটা কারণ থাকে। হয় সেটা কোনো কিছু একটা অর্জন করার লোভ থাকে, অথবা কোনো কিছু সব জায়গায় ফাউন্ডাররা কিন্তু সামনে আসতেছে। এমন একটা সময় এসে কি আপনার কি মনে হয় না যে এই ডিসিশনটা আপনার একটা রং ডিসিশন? ম্যান আই তো কনবে। আসসালামু আলাইকুম। আজকের এই পডকাস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের এই পডকাস্টে আমরা কথা বলবো বাংলাদেশের অ্যালেক্স হরমোজির সাথে, যিনি কিনা বর্তমানে নিজে তার বিজনেস ইন্ডাস্ট্রিতে, ফিটনেস ইন্ডাস্ট্রিতে সফল, এবং সে বর্তমানে অন্যান্য উদ্যোক্তাদেরকেও কিভাবে ফিটনেসে সফল হওয়া যায় সে ব্যাপারে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকে। তবে আজকে আমাদের এই টপিকটা আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং, তার কারণ আজকের মেইন টপিক হচ্ছে কিভাবে ফিটনেসকে ব্যবসার সাথে অ্যালাইন করে বিজনেসের গ্রোথ আনা যায়। সো ওয়েলকাম আবু সুফিয়ান ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। শারদস পার্দি ভাই। Yes. আপনার নামটা অনেক কঠিন, একটু আগে আমি উচ্চারণ করার প্র্যাকটিস করছিলাম। ধন্যবাদ আপনাকে। আমার ইচ্ছে ছিল বিজনেস নিয়ে কথা বলার, যেহেতু আমি নিজেও বিজনেসম্যান। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যতগুলো পডকাস্টে গেছি সবাই আমাকে জাস্ট ফিটনেস নিয়ে কোয়েশ্চেন করে। যদিও আজকে ফিটনেস টপিক আছে, তবে এর সাথে বিজনেস নিয়ে কথা বলতে আশা করি ভালোই লাগবে। না, আপনার কিছু কন্টেন্ট থেকে আমার যতটুকু মনে হয়েছে যে একজন মানুষ যদি বিজনেসে ভালো করতে চায় তাহলে তার অবশ্যই শারীরিক সক্ষমতাটা দরকার। হুম। আচ্ছা, আমরা আগে একটু শুনি আপনি এই মুহূর্তে কি বিজনেস করতেছেন? আমার বিজনেস জিমনেশিয়ামের। মূলত জিম, এটার মানে খুবই সিম্পল মডিউল। এটা হচ্ছে জিমনেশিয়াম আপনাকে সেট আপ করতে হবে, কোনো একটা জায়গায় রেন্ট নিয়ে ইকুইপমেন্ট কিনতে হবে, সেখানে ট্রেনার সেট আপ করতে হবে এবং মেম্বাররা এসে পে করবে, আর সেটা দিয়ে আপনার রেভিনিউ জেনারেট হবে। এখন এটা ডিপেন্ড করে, এটা শুনতে সিম্পল কিন্তু এখানে আবার একটু প্যাশনও কাজ করা লাগে। জিমের ওনার যদি একটু প্যাশনেট হয় এক্ষেত্রে, মানে এক্সারসাইজের প্রতি, তাহলে তার জিমটা ভালো রান করে, অথবা খারাপ রান করলেও সে সেটাকে সাস্টেন করেই নিতে পারে। যদি শুধু বিজনেস মাইন্ডে আবার চিন্তা করেন যে জিমটা করব প্রফিট করার জন্য, সেক্ষেত্রে আবার একটু আপনার ডিপ্রেশন কাজ করবে, একটু ফ্রাস্ট্রেশন কাজ করবে, কারণ রিটার্ন কিন্তু খুব স্লো জিমের। আপনি যেহেতু মানুষকে এখন কিভাবে একটা জিম ইকুইপমেন্ট এনে বা জিম বানিয়ে সেখান থেকে প্রফিটেবল হওয়া যায় প্ল্যানিং দিচ্ছেন, আপনার তাহলে আসলে কয়টা বিজনেস বা কয়টা জিম? আমার ছয়টা রানিং চলছে, মানে 6টা। আচ্ছা, তাহলে আপনার ৬টা বিজনেস যে আপনি করছেন জিমের, এখান থেকে আমার আমার অডিয়েন্স যেহেতু বিজনেস রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কথাবার্তা বলতে পছন্দ করে এবং আমিও সেটা করি। আমাকে একটা আইডিয়া দিতে পারবেন যে আপনার এই টোটাল ৬টা বিজনেস থেকে আপনার কেমন প্রফিট করতে পারতেছেন আপনি? মিনিমাম 20 লাখ সপ্তাহে খারাপ চললে। এটা কি আপনি Per প্রফিট month। বললেন নাকি সেলস? না, এটা প্রফিটই হয় মিনিমাম 20। দ্যাটস গ্রেট। তার মানে এখন আপনার ওই গেমটা ক্র্যাক করে ফেলছেন যে হুম। কিভাবে একটা জিম এস্টাবলিশ করে সেখান থেকে প্রফিট করা যায়। হুম। এই কারণে আমি আপনাকে বেসিক্যালি অ্যালেক্স হরমোজির সাথে তুলনা করলাম, কারণ সেও এইভাবে বেসিক্যালি কিন্তু আমি আসলে তাজ হতে চাই বাংলাদেশের। ধন্যবাদ আপনাকে। অ্যালেক্স হরমোজি অনেক বড় একজন মানুষ, উনি অনেক ভালো একজন কাজ এবং করছে। এটা বলার পেছনে কারণও ছিল যে আপনি যে বললেন আপনি বিজনেস রিলেটেড কথাবার্তা বলতে চান কিন্তু কখনো বলার সুযোগ পান না। কিন্তু আমি যখন অ্যালেক্স হরমোজিকে প্রথম দেখি যে সে আমার দেখে মনে হচ্ছে উনি কি ফিটনেস নিয়ে কথা বলতেছে, মানে আমি দেখতেছি সে কথা বলতেছে বিজনেস নিয়ে, হুম। কিন্তু তাকে দেখে তো মনে হয় তার ফিটনেস কোচ হওয়া উচিত, সে ফিটনেস নিয়ে কথাবার্তা কথা- বললে হয়তো বা ভালো করতে পারতো। অরেবার, তো আপনি যে বিজনেস করতেছেন এজ এ বিজনেসম্যান হিসেবে, এবং পাশাপাশি আপনি যেহেতু ফিটনেস ট্রেনার বা ফিটনেস নিয়েও কন্টেন্ট করছেন, আপনার লাইফস্টাইলটা এই মুহূর্তে কেমন বা আপনি কিভাবে এটা মেনটেন করেন? আমার ফিটনেস আমি খুবই সহজে মেনটেন করি। খুব কঠিন লাইফস্টাইল আমার না। কিছুক্ষণ আগেও আপনার টিম মেম্বারদের সাথে আমি আলোচনা করছিলাম যখন আপনি বাইরে ছিলেন। কারণ আমি বললাম যে আমার এমনও হয় যে সপ্তাহে আমি জাস্ট 2 দিন এক্সারসাইজ করি। তাও এমনও না যে 2 ঘন্টা 3 ঘন্টা। 40 থেকে 45 মিনিট, 50 মিনিট এরকম এক্সারসাইজ করে আমি ফিট থাকি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি পাস্ট 7 থেকে 8 বছর আগে মানে এখনকার বর্তমানে তো আমি অনেক বিজি।
তার আগে আমি যখন 5 থেকে 7 বছর আগে যখন আমি শুরু করেছিলাম, তখন আমি নিজেকে এতটাই ডেভেলপ করে ফেলেছিলাম, আমার মেটাবলিজম এতটাই বুস্ট হয়ে গেছে যে আমি এখন একটানা 1 মাস এক্সারসাইজ না করলে আমার বডি খুব একটা নষ্ট হয় না। একই রকম থাকে। এটা কাদের হয়? যারা লং টার্ম ধরে রাখে এক্সারসাইজ বা করতে থাকে। বিশেষ করে রেজিস্ট্যান্স ট্রেনিং বলেন বা যত ধরনের ট্রেনিং আছে সেটা করে। তো বিজনেসম্যান হতে হলে আপনাকে খুব বেশি হার্ড ওয়ার্কআউট করতে হবে না। যে ব্যক্তি 20 দিন 25 দিন আনহেলদি লাইফ লিড করে, সে যদি জাস্ট 10 দিন হেলদি লাইফ লিড করার চেষ্টা করে, তাহলে সে আরও অন্যান্য মানুষের তুলনায় এগিয়ে যায়। তো আমার ক্ষেত্রে এখন নরমাল একজন সাধারণ মানুষ হওয়ার চেষ্টা করছি। আমি কোনো বডি বিল্ডার হওয়ার চেষ্টা করছি না। আমি যদিও একটা কম্পিটিশন খেলেছিলাম জীবনে, বডি বিল্ডিং কম্পিটিশন, যেটা আমার ইচ্ছে ছিল এবং সেটাতে আমি চ্যাম্পিয়নও হয়েছি। সেটা কি কম্পিটিশন সেটার নাম না বলি। কিন্তু তারপরে আমার ইচ্ছে হলো যে না, আমি এখন সাধারণ মানুষকে একটু ফিটনেসের প্রতি একটু মোটিভেশন যোগাই বা তাদেরকে ক্ল্যারিফিকেশন দিই কেন দরকার। আর এটার জন্য খুব বেশি মাসল দরকার নাই। নরমাল লাইফ লিড করার জন্য খুব সামান্যভাবে আপনি যেতে পারেন। খুব সামান্য ইনভেস্টমেন্ট, সেটা সময়ের হোক বা টাকা পয়সার দিক দিয়ে। আমি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এটা আমার নিজের ক্ষেত্রেও, যারা বিজনেস নিয়ে খুব বেশি ব্যস্ত তারা আসলে হেলথকে সময় দিতে পারে না। আপনার কি মনে হয় এটা কি তাহলে একটা অবহেলা, নাকি সে জাস্ট অজুহাত দিচ্ছে যে না আমার না, সময় এটা তার আসলে প্রায়োরিটি নাই। সে আসলে গুরুত্ব দিচ্ছে না সেখানে। এখন এখানে ব্যাপারও আছে। এটা ফিলোসফি বা এটা মেন্টালিটি কিভাবে কাজ করে? 30 বছর বা 35 বছর বয়স যাদের, তাদের স্বভাবতই অসুখ হয় না, খুব কম হয়। এই সময় মানুষের রোগবালাই আসে না। রোগবালাই ম্যাক্সিমাম আসে 35 এর পর, 40 এর পর। তো যখন রোগবালাই আসে তখন দেখবেন প্রত্যেকটা বিজনেসম্যান, যার ডায়াবেটিস হয়ে গেছে, যার হার্টের রোগ আছে, সেও কিছুটা আরকি মেইনটেইন করার চেষ্টা করে। কিছু, কিছু মানুষ আছে যারা অল্প বয়সে বুঝে যায় যে না, আমার বডি আস্তে, আস্তে টায়ার্ড হচ্ছে, আমার বডি আস্তে, আস্তে উইক হচ্ছে। আমি নিজের ওজন নিজেই চাটতে পারছি না। আমার কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে। তারা আবার স্বাস্থ্য সচেতন হয়ে যায় আগে। আর যারা আগে থেকে সচেতন তারা তো কন্টিনিউ করে। যেমন আমি 20 বছর বয়সে শুরু করেছিলাম। আমি বেনিফিটগুলো বুঝেছি, আমি কন্টিনিউ করেছি। এটার পার্সেন্টেজ কম। আপনি বলতে পারেন যে ভাই কেন ফিটনেসটা এত বেশি জরুরি? 20 থেকে 30 বছর বয়সে আমি অনেকগুলো জায়গাতেই বলেছি। রিজনটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট থাকি তখন আমরা ম্যাক্সিমামই এমন সাবজেক্টে পড়াশোনা করি যেটা আমরা এনজয় করি না। হুম। যেই জিনিসটা আমরা এনজয় করি না সেটা আমাদের কর্টিসল রেজ করে। কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন। এই কর্টিসল রেজ হলে আমাদের লিভার আপনা-আপনি চিনি তৈরি করে। তো এই লিভার যখন আপনা-আপনি চিনি তৈরি করে তখন আমাদের বডি কিন্তু ভিতর থেকে হরমোনাল ডিসফাংশন হতে শুরু করে, যেটা 20 থেকে 30 বছর বয়সে হয় না। কারণ 20 বছর বয়সে ছেলেদের সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন এবং মেয়েদের সেক্সুয়াল হরমোন ইস্ট্রোজেন খুব অ্যাক্টিভ থাকে, খুবই। যখন 30 হয়, 30 এর পর কিন্তু এটা আস্তে, আস্তে উইক হতে শুরু করে। তো 20 থেকে 30 বছর, এই 10 টা বছর আপনি জাস্ট ক্যারিয়ার ফোকাস ছিলেন, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। আপনি সেরকম মুভমেন্টও করেননি। যারা মুভমেন্ট করেনি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেনি, তাদের কথা বলছি। যারা এর পাশাপাশি খেলাধুলা করেছে, তাদের কোনো হ্যাম্পার হবে না। যারা করেনি, তারা এই 10 টা বছর ধরে যে তাদের রেগুলার বেসিসে চিনি তৈরি হলো তাদের লিভারে, এবং সেটা ব্যয় করার জন্য তারা কোনো পরিশ্রমও করলো না। সেটার ইম্প্যাক্টটা তারা 30 এর পর পায়। যার কারণে 30 বছর বয়সের আপনি 10 টা মেয়েকে জিজ্ঞেস করলে 8 টা মেয়ের ভিতরে পিসিওএস পাবেন। এবং অধিকাংশ মানে 30-35 বছর বয়সের পুরুষ মানুষের ভিতরে আপনি হার্টের রোগ পাবেন অথবা ডায়াবেটিস পাবেন। কিভাবে হলো? হয়তোবা সে চিনিও খায় না। সে আনহেলদি ফুডও সেরকম খায় না। কিন্তু কিভাবে হলো? সে বলতে পারে আমার জেনেটিক্যালি হয়েছে। না, স্ট্রেস নেওয়ার কারণে হয়েছে। চিনি খাওয়ার তুলনায় ডায়াবেটিস যতটা না হয়, তার তুলনায় অনেক বেশি হয় স্ট্রেস নেওয়ার কারণে। আপনি একটা মানুষ কয় চামচ চিনি খাবে সারাদিনে? সর্বোচ্চ 2-3 চা চামচ চিনি খাবে। কিন্তু স্ট্রেস নিলে তো আপনার 10 চা চামচ চিনি তৈরি হচ্ছে লিভারে। এটা তো বুঝছেন না। এখন এই স্ট্রেস নেওয়া কিন্তু খারাপ না। পড়াশোনা তো করতেই হবে। স্ট্রেসটাকে ম্যানেজ না করা ম্যানেজ করতে হবে। খারাপ। মানে স্ট্রেসটাকে যে আপনি ম্যানেজ করতে পারছেন না, এটা খারাপ। এখন ম্যানেজ না করার জন্য আপনি কি করতে হয়? ম্যানেজ করার জন্য কি করতে হয়? কোন এক ধরনের মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট, সেটা র‍্যাকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, সুইমিং করা হতে পারে। অর্থাৎ যেকোনো ধরনের ফিজিক্যাল মুভমেন্ট যখন আপনি করবেন তখন আপনার ব্রেনে সেরোটোনিন উৎপন্ন হবে, যেটা কর্টিসলকে ডিরেক্টলি কমায়। যার বডিতে সেরোটোনিন উৎপন্ন হবে তার বডিতে কর্টিসল কমবে। তার মানে যে সকল উদ্যোক্তারা বিজনেস নিয়ে স্ট্রেসে থাকে তাদের জন্য তাদের জন্য তো ইম্পর্টেন্ট। একে তো বিজনেস নিয়ে স্ট্রেস, পাশাপাশি উল্টাপাল্টা খাবার, তো ডাবল ইম্প্যাক্ট পড়ছে। তাদের ক্ষেত্রে কি? কোন একটা মুভমেন্ট করেন যেটা আপনার স্ট্রেস কমাবে। সেটা দান খয়রাতের মাধ্যমে হতে পারে, স্ট্রেস কমে, কিন্তু সেটাতে আবার শরীরটা উইক হয়ে যাবে। জাস্ট দান খয়রাতি করলেন কিন্তু শরীরকে কিছু। হ্যাঁ, তো এটা কি করতে হবে যে শরীরের প্রত্যেকটা অঙ্গ, আপনি দেখবেন পায়ের আঙ্গুল থেকে শুরু করে একদম ঘাড়ের এই কান পর্যন্ত যতগুলো মাসল আছে প্রত্যেকটারই আপনি এক্সারসাইজ আছে। প্রত্যেকটার আছে। আপনি বডি পার্টের নাম সার্চ করে খালি ইউটিউবে সার্চ করবেন, প্রত্যেকটার আলাদা আলাদা এক্সারসাইজ আছে। প্রত্যেকটা জাস্ট একটা এক্সারসাইজ করবেন এবং সারা সপ্তাহে জাস্ট একদিন হিট করবেন। এমন না যে প্রতিদিন করতে হবে। ধরেন আমি আমার পায়ের সর্বনিচের অংশ হচ্ছে কাপ মাসল। এই কাপ মাসলের ব্যায়াম আমি সারা সপ্তাহে একবার হলেও করেছি কিনা এটা দেখবেন। আমি আমার হাতের ব্যায়াম সারা সপ্তাহে আমি একবার হলেও করেছি কিনা। যদি করে থাকেন তাহলে আপনি উইক হবেন না। আমি বলছি না যে আপনি ফিটনেস মডেলের মতো হয়ে যাবেন, তা না। আপনি যে অবস্থায় আছেন তার থেকে খারাপ অবস্থায় যাবেন না। মিনিমাম একবার করেন, তাহলে আপনার মাসলগুলো অ্যাক্টিভ থাকলো, সেটা আপনাকে হেল্প করবে, স্ট্রেসও কমবে, আপনার মাসলের জয়েন্ট পেনও দূর হবে, আপনার সব ওভারঅল হেলথ ভালো হয়ে যাবে। কিন্তু এমনও মানুষ আছে যারা 40 বছর বয়সে শুরু করেছে, তারাও ভালো রেজাল্ট পেয়েছে। তারা শুরু করেছে কোনো একটা মানে কি বলবো, যে কোনো একটা আপনার আছে না যে অসুবিধা হচ্ছে তার বডিতে,
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে কোনো মোটিভেশন, যে কোনো কিছু করার পেছনে আমাদের ২টা কারণ থাকে। হয় সেটা কোনো কিছু একটা অর্জন করার লোভ থাকে, তার পেছনে কারণ থাকে, অথবা কোনো কিছু হারিয়ে ফেলার ভয় থাকে। তো আপনার যে ব্যক্তি ভালো একটা হেলথ কখনো এনজয় করেইনি, তার লোভ কিভাবে পাবে সে? যেমন ধরেন ২০ বছর বয়সে আমি এক্সারসাইজ করার ফলে যে বেনিফিটগুলো পেয়েছিলাম, সেগুলোর একটা লোভ কাজ করতো আমার, যে না আমি এই বেনিফিটগুলো আমি মৃত্যুর আগ পর্যন্ত চাই, বুড়া বয়সেও চাই। হুম। আমি চাই যে বুড়া বয়সে যেমন হাত পায়ে ব্যথা না থাকে, আমি যেন পুরা দুনিয়া ট্যুর দিতে পারি, যেটা আমি আপনার সাথে ডিসকাস শেয়ার করছিলাম যে করলেন যে যে আমি পুরা দুনিয়ার যতগুলো দেশ আছে সবগুলোতে মুভ করতে চাই, সবগুলো দেখতে চাই। তো সেটার জন্য তো আমার হাত পায়ে ব্যথা থাকা যাবে না বা কোমরে ব্যথা থাকা যাবে না। তো সেটা যেন না হয়, তার কারণে আমি এখন থেকে নিজেকে ট্রেন করছি। আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। যেমন আমি এই জিনিসটা, এই হেলথটা যেন হারিয়ে না ফেলি, তার ভয়েও আমি এই জিনিসটা কন্টিনিউ করি, এই ফিটনেসটা। তাহলে এই ২ টার ভিতরে যেকোনো একটা পারপাস আপনার ভিতরে আনতে হবে। ভয় থেকে একটা প্রশ্ন আসলো যে আপনি কি তাহলে এই ধরনের কিছু মনে করতেছেন যে যে ব্যক্তি আসলে ফিজিক্যালি ফিট না তার পক্ষে লং টার্ম বিজনেস করা সম্ভব না? হ্যাঁ, না লং টার্ম বিজনেস করা, ফিজিক্যাল ফিটনেসের সাথে লং টার্ম বিজনেসের সম্পর্ক নাই। বিজনেস তো অন্য একজনও রান করতে পারে। আপনি জাস্ট প্ল্যানিং করলেন, ব্রেন কাজ করলে, বডি কাজ না করলেও ব্রেন যদি কাজ করে বিজনেস চালিয়ে নেওয়া যাবে প্যাসিভ ইনকামের মাধ্যমে। প্রবলেমটা হচ্ছে আপনি ওই বিজনেসটা এনজয় করতে পারবেন না। আপনি আপনার যে অর্থ সম্পদ যা কিছু আপনি অর্জন করলেন, সেটা আপনি আপনার পেছনে আর মানে আপনার কাজে কোনো কিছুই ব্যয় করতে পারবেন না। আপনাকে সবকিছুই, কিন্তু বডি ভালো না থাকলে তো বেসিক্যালি আসলে ব্রেইন ও মন হ্যাঁ, তো বডি, কাজ করে না। এবার আসি হচ্ছে বডি যখন ভালো থাকবে, যখন আপনি মানে ফ্রিলি মুভ করতে পারছেন, তখন আপনি বড়, বড় রিস্ক নেওয়ার ক্ষেত্রে বেশি এগিয়ে যাবেন অন্য মানুষের তুলনায়। ধরেন যে ব্যক্তির ডাক্তারের কাছে বারবার দৌড়াতে হয় না, যাওয়া লাগে না। আমি ৩০-৩৫ বছর বয়সের বিজনেসম্যানের কথা বলছি না। যখন আপনার বয়স ৪০-৫০ হবে, তখন আপনি এই ইমপ্যাক্টটা বুঝবেন যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ। তখন যখন আপনার কাছে প্রচুর অর্থ সম্পদ আছে, আপনি বড়, বড় জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন, চিন্তা করতে পারবেন। কিন্তু তখন আপনার সম্পূর্ণ এনার্জি ব্যয় হবে আপনার শরীরকে সুস্থ করার পেছনে। তখন আপনাকে সিঙ্গাপুরে যেয়ে কোনো হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে হয়তোবা। হয়তোবা আপনার কোমরে ফ্র্যাকচার হয়ে গেছে দীর্ঘক্ষণ বসে, বসে বাঁকা হয়ে বসে কাজ করার জন্য। অথবা আপনার হার্টের রোগ হয়ে গেছে, অথবা আপনার ডায়াবেটিস হয়ে গেছে। আপনি আপনার মন মতো খাবারও খেতে পারছেন না। তো এই বিভিন্ন ফ্যাক্টরগুলো, বিভিন্ন জিনিসগুলো আমাদেরকে স্লো ডাউন করে দেয়। মানে হেলথ যদি ভালো থাকে, তাহলে আপনি ফাস্ট অ্যাকশন নিতে পারেন, অনেক বড়, বড় ডিসিশন নিতে পারেন। এটা হেল্প করে আপনাকে নিতে। কনফিডেন্সও বেশি থাকে। রাইট। কারণ কি আমি যখন মাঝে, মাঝে হচ্ছে ঘরেই দেখা গেছে যে একটু পুশ আপ বা একটু সাম সর্ট অফ এক্সারসাইজ করার আমার যখন সুযোগ হইছে, তখন আমি দেখছি যে তখন আমার যে বিজনেসের গ্রোথ, এই বিজনেসের গ্রোথটা ভালো ছিল। হুম। এটার বিহাইন্ড দ্য রিজন আমি তখন যে জিনিসটা চিন্তা করছি যে যখন আমি এক্সারসাইজ করি, এটা আমি বই থেকে পড়ছি, আপনারা তো রিয়াল লাইফে এক্সপেরিয়েন্স করছেন, যে আমার ব্রেইনে বেশি পরিমাণে অক্সিজেন যাচ্ছে। হুম। বা আমার ব্রেইনটা তখন কেন যেন রাইট ডিসিশনগুলো মেক করতেছে। আমি আমার গণ্ডির বাইরে যেয়ে অনেক কিছু থিঙ্ক করতে পারতেছি। এবং দেখা যায় যখন আসলে একটু এক্সারসাইজ করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সত্যিকার অর্থে বিজনেসম্যান হিসেবে এক্সারসাইজ করা হয় না। এজন্যই আজকের টপিক ফিটনেস কিভাবে বিজনেসকে গ্রোথ করতে পারে, যেটা আমি নিজের ভিতরে নিব। এজন্য আমার আই থিংক আমার অডিয়েন্সের জন্য খুব রিলেট করবে। তো সেখান থেকে যখন আমি আসলে একটু অসুস্থ থাকি, যেমন অনেকক্ষণ একটানা কাজ করতে, করতে ব্যাক পেইনের প্রবলেম বেশিরভাগ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা মোটামুটি সবারই থাকে। তো তখন আসলে যখনই কোনো একটা ডিসিশন নিতে যাই বা একটা জিনিস নিয়ে থিঙ্ক করতে চাই যে আমি এটা তো ক্রিয়েটিভ থিঙ্ক করবো, আমার কাছে মনে হয় জিনিসটা ক্রিয়েটিভ ব্লক হয়ে যায়। আমার বারবার অ্যাটেনশন চলে যায়, ব্যাক পেইন হচ্ছে, হুম, হুম। আমার শুয়ে থাকতে ইচ্ছা করতেছে। যে ওই যে প্রোডাক্টিভিটিটা, এনার্জি ওই লেভেল প্রোডাক্টিভিটিটা আমি বাড়াইতে পারি না। আর এই প্রোডাক্টিভিটিটা যখন আমি বাড়াইতে পারি না, এটার ইমপ্যাক্ট কিন্তু যে আমার বিজনেসে ঠিকই পড়তেছে। অবশ্যই। আপনি যেটা বললেন যে আপনি যখন এক্সারসাইজ করেন, তখন ব্রেইনটা একটু ভালো মতো কাজ করছে। এটা যেভাবে হয়, ধরেন আমাদের প্রত্যেকটা একেকটা আঙ্গুলের সাথে ব্রেইনের আলাদা, আলাদা অংশ কানেক্টেড থাকে প্রত্যেকটা বডি পার্টের সাথে। যখনই এক্সারসাইজ করি আমরা, তখন যে পার্টগুলো আমরা ইউজ করছি না, সেখানেও ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আমি বেশ কিছু ভিডিওসে আমি দেখিয়েছিলাম। আমি জানি না যদি এই ভিডিওটা এডিট করে রিল করা হয়, ওখানে আপনি দেখাতে পারবেন। বিফোর এক্সারসাইজ ২০ মিনিট হাঁটার আগে ব্রেইনের অবস্থা একরকম থাকে, ২০ মিনিট হাঁটার পর আরেক রকম হয়ে যায়। মানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তো যেই জায়গাগুলো আপনি ইউজ করছেন না, সেগুলোর কার্যক্ষমতাও বাড়ে যখন আমরা এক্সারসাইজ করি। ইনফ্যাক্ট মনোযোগ ধরে রাখার ক্ষমতাও বাড়ে যদি একজন মানুষ হাঁটে রেগুলার। এটা নিয়ে আমি একটা কোট পড়ছি হ্যাঁ। যে যখন আপনি কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন না, তখন আপনি জাস্ট হাঁটেন। হ্যাঁ, হাঁটেন। তাহলে আপনার কি হবে যে ওই যে অংশগুলো আপনার ইউজ হচ্ছে না, ব্রেইনে একদম নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেই অংশগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। তখন আপনার নতুন, নতুন চিন্তাধারণা ভেতরে আসে। তো এজন্য অনেক দেখবেন যে একদম আদিম যুগে যদি আমি বলি আপনাদেরকে, অধিকাংশ মানুষই যাযাবর ছিল। এক জায়গায় বেশিক্ষণ থাকতো না। কারণ খাদ্য মানে খাদ্যের শর্ট, কারণে হ্যাঁ, তাদের খাদ্যের কারণে মুভ হয়তো করত। মানুষ কৃষিকাজে মুভ তো করছে। ম্যাক্সিমাম মানুষ তখন ওই হেঁটে, হেঁটে ডিসিশন মেক করতো। অধিকাংশই আমরা ইভেন আমাদের যদি অনেক কয়েক হাজার বছর আগে যাই, এশিয়া মহাদেশ বাদে বাকি সব জায়গায় কিন্তু অত উর্বর জমি নাই। মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানও অত উর্বর জমি না। বিশেষ করে বাংলা যে এরিয়াটা,
বাংলাদেশ আর ভারতে খুব উর্বর জমি, এই এলাকায় কৃষিটা খুব দ্রুত ডেভেলপ হয়েছে। অন্যান্য এলাকায় কিন্তু মানুষকে শিকারই করা লাগতো, মাংসাশী কোনো প্রাণী বা মাছ ধরে খেতে হতো। তো ওই শিকার করার জন্য তো অনেক দূর হাঁটতে হতো। তো হাঁটার সময় মানুষ প্ল্যানিং করতো যে আজকে কি খাবো, আজ কত দূর শিকার করা লাগবে, কত দূর আমরা চলে আসলাম আমাদের যেখানে আমরা বাসস্থানে থাকি, ওখান থেকে আমরা কত দূর যেতে পারবো, কত দূর হাঁটলে আবার ব্যাগ যাওয়া কঠিন হয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিতাম তখনকার সময় অনুযায়ী। আমরা সার্ভাইভ করার জন্য যা যা দরকার সব ডিসিশন মেকিং করতাম হাঁটার মাধ্যমে। আর ওই সেই হাঁটার মাধ্যমে ডিসিশন মেক করার বায়োলজিক্যাল প্রসেস আমাদের ব্রেন তখন থেকে ডেভেলপ করে রেখেছে। এই কারণে এক্সারসাইজ করলে আমাদের মুভমেন্ট করা বা ডিসিশন মেকিং এর ক্ষমতা আরো বাড়ে। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে তাহলে, যদি হাঁটলেই এই প্রবলেমটা সলভ হয় বা ক্রিয়েটিভ থিঙ্কিং আমি করতে পারি, আমরা বেসিক্যালি হাঁটা আমার ক্ষেত্রে যেটা কাজ করছে, দেখা গেছে যে আমি আমার টিম মেম্বার বা ফ্রেন্ডের সাথে হাঁটতেছি, লাইক কথা বলতেছি, মানে এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস যে রিয়েলাইজ করতে পারবে। লাইক আমি একটা প্ল্যান ছিল আমার মাথায়, লাইক আমি এ করব, বি করব, সি করব, ডি করব। এখন আমি হাঁটতে হাঁটতে আমার টিম মেম্বারদেরকে এগুলো এক্সপ্লেন করতেছি। হুম। লাইক এ এক্সপ্লেন করলাম, বি এক্সপ্লেন করলাম, সি এক্সপ্লেন করার সময় আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আমি যদি এখন সিটা এক্সপ্লেন না করে আমার নতুন একটা জেট লাইক এখানে ঢুকলো, হুম। যে আরে এইটা তো আগের চেয়ে বেটার Better. মডেল মনে হচ্ছে। মনে হচ্ছে। আবার এখন কি এটা কি এভাবেও কাজ করে নাকি আমার একা হাঁটতে হবে? আবার অনেকে কিন্তু হাঁটার সময় হচ্ছে গান শুনে, সো অনেকের গানেও মনোনিবেশ চলে যায়, বা হুম। কোনো হচ্ছে প্রোডাক্টিভ মিউজিকও শুনে অনেক ক্ষেত্রে, নাকি এটা একা বা না, নিজের একা সাথে কাজ করে? একা আপনাকে এটা নিজেকে সময় দিতে হবে। নিজের জন্য সারাদিনে জাস্ট 10 থেকে 15 মিনিট আপনাকে একান্ত নিজের, যেখানে হাতে ফোন থাকতে পারে সিকিউরিটির জন্য, কিন্তু ফোনটাও থাকবে সাইলেন্ট, ওখানে ইম্পর্টেন্ট কল ছাড়া রিসিভ করা যাবে না। আপনার ব্রেন থাকবে, আপনি কাউকে সাথে নিয়েও ঘোরা যাবে না, একা থাকতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার আছে, এখন যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, বা আপনার বিজনেস পার্টনারই হয় যার সাথে আপনার একই রকম ভাবে যাদের চিন্তা করেন, তাহলে আবার কাজে দিবে। এটাই আপনি হচ্ছে এমন একজন মানুষের সাথে আছেন যে আপনাকে আপনার গোল থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, ওরকম মানুষের সাথে আপনি নতুন কিছু চিন্তা করতে পারবেন না। মানে গোলকে অ্যালাইন করে এরকম মানুষের সাথে যদি আপনি হাঁটেন, তাহলে আবার আপনার জন্য সেটা বেনিফিশিয়াল হবে। আচ্ছা, তার মানে এখানেও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করি। এই জন্য আমি বললাম যে আমি যখন আমার টিম মেম্বারদেরকে এক্সপ্লেন করি প্ল্যানটা, তখন আমার নতুন নতুন আইডিয়া আসে। আইডিয়া আছে। তো এই ক্ষেত্রে যে আমি একটা জিনিস দেখছি, যেমন আমার অনেক টিম মেম্বারদের একটা রিয়েল লাইফ স্টোরি, তারা দেখা যায় যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ট্রেনিংয়ে যাচ্ছে, মানে হুম। জিমে। তো ফিটনেস তার মোটামুটি একদম, তারা খুব স্বাস্থ্য সচেতন, তারা ডায়েট মেনটেন করতেছে, জিম যে স্ট্রাকচার দিছে সবকিছু একদম ফুল মেনটেন করতেছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে আর সেটা মেনটেন করতে পারতেছে না। মানে তার ভিতরে ওই ডিসিপ্লিনটা নাই। এখন এই বিজনেসেও কিন্তু এক ধরনের ডিসিপ্লিন দরকার পড়ে। কারণ আমরা যখন বিজনেসে দেখছি যে অনলি কনসিস্টেন্সি চেঞ্জ দ্য গেম। তার মানে যখন আমি একটা কাজ কনসিস্টেন্টলি মেনে করতেই থাকি। করতেছি, তো এখন আমি তো জিমে এই মোটিভেটটা থাকতে পারতেছি না, বা আমি এই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারতেছি না। এখন এইটা ধরে রাখার উপায় কি, যাতে এখানে ধরলে হয়তো আমি বিজনেস ওটা করতে পারবো? পারপাস, উদ্দেশ্য। আপনি বিজনেস করার পিছনে আপনার একটা পারপাস আছে। হুম। অবশ্যই আছে, ওটা আপনার বলার দরকার নেই, চাইলেও বলতে পারেন। প্রত্যেকটা মানুষ যে ব্যবসা করছে সে হয়তোবা পারপাস কি হতে পারে? ১ম এ নিজেকে স্বাবলম্বী করা। তারপরে একটা সমাজের প্রতি দায়বদ্ধতাও থাকে অনেকের। পারপাস যত বিগ হবে, যত বড় হবে, যত দূরদর্শী সম্পন্ন পারপাস হবে, তত আপনি ওটাকে কনসিস্টেন্টলি মেইনটেইন করতে পারবেন। আমার ক্ষেত্রে পারপাস হচ্ছে, আমি বললাম না আমি ৫০ বছর বয়সে ট্যুর দিতে চাই। পুরা দুনিয়ার প্রত্যেকটা দেশ দেখতে চাই। তো আমি চাই না যে আমার এখনই হাঁটু ব্যথা হোক বা কোমরে ব্যথা হোক। তো এই আবার আমি অতিরিক্ত মাসলও চাই না। অতিরিক্ত মাসল মেইনটেইন করা আবার বেশি কস্টলি, আর ওটা আবার শরীরের হার্টের জন্য ক্ষতিকর। হার্ট দুর্বল হয়ে যায় যারা অতিরিক্ত মাসল মেইনটেইন করে। এই কারণে আমি আমার মাসলকে কমিয়ে একদম সাধারণ মানুষের, কেবল হ্যাঁ, একটা জায়গায় স্টেবল জায়গায়, যেন এই যে যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, নরমাল মাসল, বিরাট কোহলি, মানে মাসল স্ট্রং, ওদের বড় না। তো আমার মাসল স্ট্রং চাই, আমি বড় চাই না। এই কারণে আমি এখন ফাংশনাল ট্রেনিং করি। আমি এখন আর লুকের জন্য ট্রেনিং করি না, আগে করতাম। তো এটা আগে তো বুঝতাম না, ছোট ছিলাম তখন। তো ফিটনেসের পারপাস আমার ছিল লুক সুন্দর করা। লুক যদি সুন্দর করার পারপাস হয়, তাহলে লুকের পেছনে আবার কিন্তু লুকটা কিন্তু কার জন্য চাচ্ছেন? অপোজিট একটা জেন্ডারকে অ্যাট্রাক্ট করার জন্য। বা নিজের হ্যাঁ, জন্য অনেক সময় হ্যাঁ, হয়। অনেক সময় নিজের জন্য, যে নিজেকে একটু মানে অন্য মানুষের Attractive তুলনায় লাগবে। হ্যাঁ, আলাদাভাবে প্রেজেন্ট করব। তো যখন সেটা হয়ে যায় না, তখন ওই পারপাসটা খুব ছোট হয়ে যায়। তখন মানুষ ওটা ছেড়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে মানুষ দেখবেন ২০ বছর বয়সে অনেক মানে জোরে সোরে শুরু করে। যেমন আপনার টিম মেম্বারদের ভিতরে কয়েকজন শুরু করেছিল। ২৫ হয়ে যাওয়ার পর বা একটা গার্লফ্রেন্ড পড়ে যাওয়ার পর বা বিয়ে হয়ে যাওয়ার পর ছেড়ে দেয়। কারণ তার পারপাসটা ছিল লুক, যেটা অন্য একজনকে অ্যাট্রাক্ট করা। তো সেই অ্যাট্রাক্ট যখন তার হয়ে গেল, তার গোলটা অ্যাচিভ হয়ে গেল, তারপর তার নেক্সট কোনো পারপাস নাই। তা আমি চাই যে এমন একটা দূরদর্শী সম্পূর্ণ পারপাস আপনার থাকুক, বা যারা ভিডিওটা দেখছেন, যেন ওটা আপনাকে মোটিভেট করে যে না, আমি যাই অত দূর পর্যন্ত। আর ওরকম যত লং টার্মের পারপাস হলে আবার রাশ কমে যায়, তাড়াহুড়া থাকে না। যেমন আমি এখন কাকে প্রমাণ করব নিজেকে সুন্দর দেখানো? আমার তো কাউকে প্রমাণ করা দরকার নেই। আমি তো নিজের জন্য করছি। তার জন্য আমাকে সপ্তাহে ২ দিন ৩ দিন ব্যায়াম করলেই যথেষ্ট। হুম। হ্যাঁ, আমার যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে, তাহলে ২ থেকে ৩ দিন ব্যায়াম করলেই যথেষ্ট। খাদ্যাভ্যাস ভুল হলে আবার সমস্যা। আমার ক্ষেত্রে ২ দিন ৩ দিন কেন ব্যায়াম করছি?
ওই যে আমি ভাজা পোড়া খাই না, মাঝে মধ্যে খাই, চায়ে চিনি দিয়ে খাই না, চা কফিও খুব কম পান করি আমি। এই কোথাও আসলে কফি পান করা হয়, কারণ ওই সময় ঘুম কম হয়। কফিটা পান করলে একটু অ্যালার্টনেস থাকে। তাছাড়া আমার নর্মাল খাবার একদমই বেসিক থাকে, আর আমি সব ধরনের খাবারই খাই, ভাজা পোড়া থেকে শুরু করে সবকিছুই। উইকে একদিন বা 15-20 দিনে একদিন, যার কারণে আমি এনজয় করছি। আবার ট্যুরে গেলে কিন্তু আমি কোনো কিছুই মানে না। হ্যাঁ, অনেক সময় এটা মানা সব হয় না কিছু আসলে ট্যুরে গেলে। সবই খাই, মদ গাঁজা বাদ দিয়ে। আমি সবসময় বলি এমন কোনো খাবার নাই যে খাই না, আর এটা এনজয় করারই উদ্দেশ্য মূলত। এখন আমি চাই যে আমার লাইফটা আমি এনজয় করতে, আমি চাই যে আমার কোমরে যেন বেশি ফ্যাট না থাকে, আমার টেস্টোস্টেরন যেটা সেক্সুয়াল হরমোন সেটা যেন একদম স্বাভাবিক থাকে, সেটা যেন 40 বছর বয়সেও আমার 25 বছর বয়সে যে লেভেলটা ছিল সেটা যেন আমি 40 পর্যন্ত মেনটেন করতে পারি। কারণ কি, সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকলে আবার একটা ছেলে মানুষের কনফিডেন্স অনেক উচ্চ লেভেলে থাকে। আর নারী যারা এন্টারপ্রেনার আছে তাদের আবার যদি ইস্ট্রোজেন হরমোন সেন্সিটিভ থাকে, যেটা মাসিকের সময় ওই হরমোনটার কারণে কিন্তু মাসিকের পেইনটা কম হয় মেয়েদের, এটা যদি ভালো থাকে তাহলে ওই মেয়ের কনফিডেন্স আবার বেশি থাকে, সেই মেয়েটা বেশি বেশি ভালো ভালো ডিসিশন নিতে পারে, মানে নিজের লাইফের ক্ষেত্রে। ছেলে মানুষ আবার সেক্সুয়ালি খুব বেশি স্ট্রং থাকলে সে নিজের লাইফে ভালো ভালো ডিসিশন নিতে পারে। এখানে আবার একটা ব্যাপার আছে, অনেকে বলে যে ভাই আমার টেস্টোস্টেরন এতই বেশি, আমি উল্টা পাল্টা এইসব কাজগুলো করি। এটা আনকন্ট্রোলড টেস্টোস্টেরন, কন্ট্রোলড হতে হবে। যেমন আমার টেস্টোস্টেরন একদম কন্ট্রোলড, আমি যেই জায়গায় টেস্টোস্টেরন ব্যয় করার কথা সেখানেই ব্যয় হয় আমার। কিন্তু যারা বলছে যে ভাই আমি এই করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, ওই না, তাদের আনকন্ট্রোলড কিভাবে হয়, যখন আমরা কোনো রকম অ্যাক্টিভিটি করি না, তখন আমরা এমন উল্টাপাল্টা খাবারগুলো খাচ্ছি যেটা আমাদের টেস্টোস্টেরন তো আছে স্বাভাবিকভাবে, ডোপামিনও রিলিজ করাচ্ছে। ডোপামিন রিলিজ হয়ে গেলে যখন আমরা একটা সুগারি কোনো খাবার খাচ্ছি বা আনহেলদি কোনো খাবার খাচ্ছি, দ্রুত ডোপামিন রিলিজ হয়, আমাদের খুব ভালো লাগে। কিছুক্ষণ পর আমাদের কিন্তু ডোপামিন আবার কমতে শুরু করে। ডোপামিনের ব্যাপারটা এরকম, কিন্তু রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায়। তখন কি হয়, তখন তো খারাপ লাগে, তখন আমাদের মনে হয় যে এখন একটা একটু রং একটা ভিডিও দেখি বা এখন একটা রং একটা কাজ করি। এই যে আপনি কন্ট্রোল করতে পারছেন আপনার টেস্টোস্টেরন, রিজনটা হচ্ছে লাইফে ডিসিপ্লিন নাই, উল্টাপাল্টা কাজগুলো করছেন। যেমন এক্সারসাইজ করলে আবার সেরোটোনিন উৎপন্ন হয়। সেরোটোনিন হচ্ছে ভালো লাগার হরমোন। এই ভালো লাগার হরমোন আমি কিছুক্ষণ আগে আপনার সাথে ডিসকাস করছিলাম যে দুইটা কারণ উৎপন্ন হয় সেরোটোনিন। একটা হচ্ছে কাউকে দান করলে বা উপকার করলে, হুম। এবং সে দান করার কারণে আপনি তাকে অনুগ্রহ করেননি এরকম অনুভবও আসতে হবে আপনার ভিতরে। ধরেন আপনি দান করলেন, করার পর আপনি আবার এক্সপেক্ট করছেন যে রিটার্নে সে কিছু আমাকে দিবে, তাহলে হবে না। আপনি দান করেছেন এটা চিন্তা করে যে না, আমি রিটার্নে কিছুই চাই না ভাই, তোমাকে আমি এটা এমনি দিয়ে দিলাম। ওইরকম দানের ক্ষেত্রে আবার ওইটাই সেরোটোনিন, আসলে দান। ওটাই আসলে আমরা দান। যেটা expect করি না, না, আসলে দান না। আপনি ধরেন কাউকে অনুগ্রহ করলেন, দিয়ে ভাবছেন ওকে একটু একটা উপকার করলাম, কিছুদিন পর আমি তার তার কাছে কাছ থেকে একটা benefit টা বেনিফিট নিবো। নিব। বা কারো বিয়েতে আমি একটা গিফট করেছি 10,000 টাকা দামের, আমি এক্সপেক্ট করছি ওও আমাকে সেম প্রাইসের একটা গিফট দিবে। পারলে একটু বেশি। ওটাতে ডোপামিন রিলিজ হবে, যেটা লং লাস্টিং না, ওটাতে সেরোটোনিন উৎপন্ন হবে না। সেরোটোনিন শুধুমাত্র মানুষের উপকারের হিতে, মানে যেটা আপনি একদম দিয়ে দিচ্ছেন একদম, তখন ইয়ে হয়। আর আরেকটা হচ্ছে এক্সারসাইজ করলে নিজের শরীরকে যদি আপনি পজিটিভ পেইন দেন, মানে গুড পেইন দেন, সেক্ষেত্রেও সেরোটোনিন উৎপন্ন হয়। এই সেরোটোনিন উৎপন্ন হলে আবার টেস্টোস্টেরনটা কন্ট্রোল হয়ে যায়, নর্মাল থাকে। তখন আপনার আর অন্য যে আছে না, তাৎক্ষণিক স্যাটিসফ্যাকশনের আপনার আর দরকার হয় না। মানে আপনি যেহেতু লং টার্ম সাস্টেনিং যে স্যাটিসফ্যাকশন আপনি পেয়ে গেলেন, তখন আপনার আর দরকার হবে না যে আমার এখনই তাৎক্ষণিক স্যাটিসফ্যাকশন দরকার। তাৎক্ষণিক স্যাটিসফ্যাকশন তাদের ক্ষেত্রে দরকার হয় যারা ডিপ্রেস থাকে বা যারা অখুশি, যারা তাদের জীবনকে নিয়ে আসলে খুব বেশি সন্তুষ্ট না, আসলে এক কথায় যে যা কিছু চলছে জীবনে আর একটু ভালো হওয়া উচিত ছিল, আর একটু বেটার হওয়া উচিত ছিল, এরকম চিন্তা করে যারা, তাদের ক্ষেত্রে আবার তাৎক্ষণিক ডোপামিন দরকার হয় খুব। রিসেন্টলি আপনার রিলস, ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছেন এবং আপনি একটু আগে যেটা শেয়ার করলেন যে অনেক জায়গা থেকে আপনি অফার পাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনার ব্যস্ত থাকা হচ্ছে হুম। পডকাস্ট কন্টেন্ট বানায়। তো আমি যেহেতু একটা জিনিস, আপনি বিজনেস করতেছেন, আপনি হচ্ছে নিজে ট্রেনিং করতেছেন, আবার আপনি কন্টেন্টও বানাচ্ছেন নিয়মিত। তো আমি যেহেতু পারপাস একটু আগে একটা কথা বললেন, আপনি বেসিক্যালি কন্টেন্ট বানাচ্ছেন কত বছর যাবত? আমি 2023 সাল থেকে একদম নিয়মিত বানাচ্ছি। তার আগে আমি ওই যে কন্টেন্ট, তো ওটাকে বলে না, নিজের এক্সারসাইজের ভিডিও করলাম লাইক বা স্টোরি বা নিজের স্টোরি, ওটা কন্টেন্ট না, আসলে মানুষের জন্য আমি কাজ করছি 2023 সাল থেকে। তা 2023 মানে মোটামুটি প্রায় 2 বছর বা 2.5 বছর আমরা ধরতে পারি আপনি কন্টেন্টের। এই শর্ট টাইমে কিন্তু আপনার অনেক ভালো গ্রোথ। হুম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্রোথ, এই যে কন্টেন্ট বানানো, এটার পিছনে আপনার পারপাস কি? এখন দেখেন, আমি প্রথম কথা হলো যে এই শর্ট টার্মে যে আমার গ্রোথটা আসছে, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই গ্রোথটা যেটা, এটা আমি এত দ্রুত ডিজার্ভ করি না। এটা আমার আরো 1-2 বছর পর আসলে ভালো হতো। কারণ আমি সবসময় বলি যে প্রতিনিয়ত আমার নলেজ যেহেতু বাড়ছে, আমি আজ থেকে 1 বছর পর যেভাবে কথা বলবো সেটা এখনকার তুলনায় আরো বেটার হবে। বেটার হবে ম্যাচিং। এখন যত বেশি মিডিয়া অ্যাটেনশন আমার কাছে আসছে, এটা আমি ডিজার্ভ করি না। কারণ আমার আরো নলেজ বাড়ালে আরো হয়তোবা ভালো হতো, মানুষের কাছে আরো হয়তোবা ভালো ডেলিভারি দিতে পারতাম। তবে হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আল্লাহ যখন কোনো কিছু একটা করে দ্যাট রাইট টাইম। রাইট টাইমে দেয়, হয়তোবা সেটা ঠিকই আছে, রাইট টাইমে আছে। কিন্তু আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে যত দ্রুত আপনি সাকসেসফুল হবেন, তত মাথা মানে পা উপরে উঠে যায়, আকাশে উঠে যায়। মানুষ তখন ভুল ডিসিশন নেয়, তখন আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। তো
এটা একটা গেল ব্যাপার। এখন যেটা আপনি বলছেন যে বিজনেসে কিভাবে হেল্প করছে বা নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল যে আপনার আপনার ওটা পারপাসটা কি আসলে পারপাস কন্টেন্ট কি? বানানো? হ্যাঁ, সরি। তো এই পারপাসটা দেখেন ১ম এ পারপাস ছিল যে যারা এক্সারসাইজ করে, ভুল করে হুম। তাদেরকে ঠিক করা। যারা এক্সারসাইজ করে মূলত। ১ম ১ বছর কিন্তু আমি ওদেরকেই টার্গেট করে কনটেন্ট বানাতাম। পরে আমি দেখলাম যে না, এক্সারসাইজ করার তুলনায় এক্সারসাইজ না করা মানুষ সংখ্যা বেশি। আচ্ছা। যদি ১০০ জনকে দেখেন, ১ জন এক্সারসাইজ করে বাকিরা করে না। আপনি অডিয়েন্স সাইজটা বড় করলেন। তো আমি কি করলাম যে আমার অডিয়েন্স সাইজটা বড় করার উদ্দেশ্যে আমি করলাম যে না, যারা এক্সারসাইজ করে না বা করতেও ইচ্ছুক না বা যাদের কাছে এই নলেজগুলো ইনফরমেশন যায়নি যে এক্সারসাইজ করলে বা হেলদি ফুড খেলে কি বেনিফিট হয় বডির, ক্যারিয়ারে কি ডেভেলপমেন্ট আসে বা অপরচুনিটি কি তৈরি হয়, ওগুলো মানুষকে আগে শেখায়। কারণ ওগুলো যদি করতে পারি তাহলে আমার এই জিনিসটা কি হবে যে আমার পারপাসটা মানে যেটা আমার পারপাস যে মানুষকে একদম হেলথ কনসিয়াস করা, যেন মানুষের ওষুধের পেছনে খরচ না করা লাগে। আমি এখন অনেকে বলতে পারে যে ভাই পারপাস তো আপনার ভেতরে অন্য কিছু। হুম। অন্য কিছু মানে মানুষ তো টাকা ইনকাম করা। কন্টেন্ট স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। আমি আপনার এরপরে প্রশ্ন করতাম হুম। যে আপনার যেহেতু এখন এত হচ্ছে আপনার প্রায় ফেসবুকে আমরা দেখতেছি 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আপনার এবং আপনি বিভিন্ন জায়গায় কোলাবোরেশন করতেছেন। সো এভারেজ আপনার কিন্তু ভালো একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এই টাইমে এসে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার এই ব্র্যান্ড ভ্যালুকে মনিটাইজ করা শুরু করে। আপনার ক্ষেত্রে এটা আরো ইজি। বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়। এই ওষুধ, সেই ওষুধ, প্রমোশন, এই প্রমোশন, সেই প্রমোশন, জিমে আসেন, অনেক ধরনের বিষয় দেখা যায়। যেমন অথেন্টিক না, বাট এই প্রোডাক্টটাকে হয়তোবা প্রমোশন করে দিচ্ছেন। যেমন আমি যদি আপনাকে আরেকটা একটু এক্সাম্পলের জন্য বলি, আপনি হয়তোবা নাম শুনছেন লিভার কিং। হুম। এই লিভার কিং এ এক অদ্ভুত ধরনের কাজ করতে আগে, যেটা অডিয়েন্স আরো রিলেট করতে পারবে তাহলে। যে সে আগে বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন লিভার, কাঁচা লিভার খাইতো। তো কাঁচা লিভার খায় কিন্তু সে পপুলার হইছে। এখন সে মানুষকে বলতেছে যে তুমি যদি এই যে আপনার যে টেস্টোস্টেরন হরমোন বা অন্যান্য যা দরকার এগুলো যদি তুমি আরো বিল্ড করতে চাও তাহলে তোমার এই ধরনের লিভার খাওয়া উচিত। হুম। এখন এটা তো মানুষের পক্ষে লিভার খাওয়া সম্ভব না। তো একদম এই পয়েন্টে সে ইন্ট্রোডিউস করছে তার একটা সাপ্লিমেন্টাল প্রোডাক্ট, যে তুমি যেহেতু লিভার খেতে পারতেছো না, তুমি আমার এই সাপ্লিমেন্টটা খাও যেটা তোমার সেম টাইপস অফ এনার্জি দিবে। সো আপনার জন্য কিন্তু এটা করার এই মুহূর্তে একটা পারফেক্ট টাইম। তো এই টাইমে আপনার কি প্ল্যান? হ্যাঁ, আমাকে অনেকে অফার করে যে ভাই আপনি এই জাস্ট আমাদের এই চায়ের কাপ যেটা এই ব্র্যান্ডিংটা জাস্ট চা পান করবেন। আপনাকে এত লাখ টাকা দেব, অত লাখ টাকা দেব। আপনাকে মুখে বলাও লাগবে না। জাস্ট চা পান করবেন। কিন্তু আমরা ওটাতেও যাই না। এখানে একটা পারপাস আছে। পারপাসটা কি যে আমি বিশ্বাস করি যে শুধুমাত্র যেকোনো একটা প্রোডাক্ট সেটা বা যেকোনো একটা সার্ভিস সেটা জিম করা হোক বা কোনো একটা ফুড হোক বা কোনো একটা খাবার হোক, এই শুধুমাত্র একটা জিনিস দিয়ে কেউ ফিট হয় না। ফিটনেস একটা টোটাল প্যাকেজ। এখানে ঘুম থাকে ঠিকঠাক মতো। এখানে আপনি কতটুকু ফোন স্ক্রল করছেন সারাদিনে সেটা থাকে। কতটা ভালো কাজ করছেন, কতটা ভালো কনটেন্ট দেখছেন, কতটুকু এক্সারসাইজ করছেন, এগুলো সবকিছুর কমপ্লিট প্যাকেজ নিয়ে একটা মানুষ পরিপূর্ণ ফিট হয়। এখানে শুধুমাত্র আমি কেন আমার ভিডিওতে আমার তো জিমের বিজনেস আছে। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি আমার জিমের যে নাম সেটা উচ্চারণ করিনি। মানে নিজের তৈরি করা ভিডিওতে। হ্যাঁ, অনেকে পডকাস্টে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার ব্যবসার নাম কি বা কি? ওইখানে বলেছি। কিন্তু নিজের কনটেন্টে তৈরি করিনি। রিজনটা হচ্ছে যে শুধুমাত্র জিম করে আপনি ফিট হতে পারবেন না। অনলি জিম করে ফিট হতে পারবেন না। আর আমার জিম তো সারা বাংলাদেশে নাই। যে ব্যক্তিটা ধরেন সুন্দরবনে আছে, হুম। সে ব্যক্তি তো আমার এখানে এসে আপনার কিন্তু স্কোপ আছে তার হ্যাঁ, আমার আরো স্কোপ অনেক আছে। অনেক আমার জিম স্কোপ খোলা। আছে বাংলাদেশের ৬৪ টা জেলাতে জিম ওপেন করার। আমাকে অনেক অফারও করছে ফ্র্যাঞ্চাইজি। আর যেটা আমার ইচ্ছাও আছে। কিন্তু আমার কখনো এটা ইচ্ছা নাই যে মানুষ শুধু আমার জিমে আসুক। আমি চাই না যে মানুষ শুধু আমার জিমে আসুক। এখানে একটা কেন আমার জিমে আসুক চাই না? রিজনটা হচ্ছে যে যার বাসার কাছে জিম আছে সেখানে এক্সারসাইজ করলে আমার জিমে আসার তুলনায় বেটার রেজাল্ট পাবে। একদিন ঝড় হবে, একদিন বৃষ্টি হবে, একদিন অমুক ঝামেলায় পড়বে, একদিন অমুক কাজ হবে, সে জিমে যাবে না। যদি সে মনে করে যে তাজ ভাইয়ের জিমেই যাবো, আমার জিম তো হবে হয়তোবা শহরের একটা কর্নারে বা মাঝে। তো যে ব্যক্তিটা শহরের কর্নারে আছে তার কাছে তার বাসার কাছে যে জিমটা আছে সেটা তো তার ক্ষেত্রে বেশি ফিটনেস এনে দিবে তাকে আমার কাছে আসার তুলনায়। আমার কাছে কে আসবে এখন একটা ব্যাপার হলো, আমার কাছে সে ব্যক্তি আসতে পারে যে যার উদ্দেশ্য হচ্ছে আমি ফিটনেস নিয়ে প্রফেশনাল ক্যারিয়ার করব হুম। বা আমি নেক্সট লেভেলে যাব, আমি আপনার মতো ব্যবসায়ী হতে চাই বা আমি আপনার মতো একজন অ্যাথলেট হতে চাই। এরকম মানুষ আসুক আমার কাছে। এরকম মানুষের সংখ্যা খুব কম। তো এদেরকে টার্গেট আমি কন্টেন্টের মাধ্যমে করতে পারবো না। তাহলে আমার না, আপনি এটা কোনোভাবে মানবো না। তার কারণ হচ্ছে আপনি বলতেছেন কোথাও প্রমোশন করতেছেন না। না, আপনার ৪ টা জিম আছে। ৬টা। সরি ৬ টা জিম আছে। সাকসেসফুলি চলতেছে। আবার আপনি ২০ লাখ টাকা প্রফিট করতেছেন। হুম। এটার পিছনের স্ট্র্যাটেজি কি? এটার পেছনে স্ট্র্যাটেজি হচ্ছে রেজাল্ট। আমরা বিফোর আফটার পোস্ট করি মেম্বারদের। প্রথম যখন আমি পপুলার ছিলাম না, তখন আমি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি হোক, আমার এই ফিটনেসের এক্সারসাইজের ভিডিও আমাদের পেজে যেটা জিমের পেজ সেখানে পোস্ট করতাম। পপুলার হয়ে যাওয়ার পর এখন আর করি না। দরকারও হয় না। কারণ এখন কি হয় যে স্ট্র্যাটেজিটা আমি ওপেনলি বলি। আমার পার্সোনাল যে আইডি আছে ওইখানে ধরেন যে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে বা ওয়েবসাইটের লিঙ্ক আছে। ওই ওয়েবসাইটের লিঙ্কে ঢোকে বা অনেকে মেসেজে নক করে যে ভাই আমি আপনার জিম কোথায় বা আপনাদের সার্ভিস নিতে চাই। আমাদের আবার ট্রেনারদের একটা টিম আছে। এখানে হাইলি কোয়ালিফাইড ট্রেনার আছে যারা একদম অনেক আছে পিএইচডি করা,
ট্রেনের ভিতরে এক্সারসাইজের উপরে, অনেকে আছে হচ্ছে আপনার ডক্টর আছে কিছু, ADHD নিয়ে কিছু ডক্টর আছে, মেন্টাল হেলথ নিয়ে কিছু ডক্টর আছে, কেউ আছে হচ্ছে এই এক্সারসাইজের উপরে বিশেষ করে MBA করা, কি বলবো মাস্টার্স করা হুম। এক্সারসাইজের উপরে, এরকম মানুষ আছে। এদেরকে আমি ক্লায়েন্ট সাপ্লাই দিয়ে দিই। মানে আমার ওখানে একজন ম্যানেজার আছে, সে ওদের মাধ্যমে ক্লায়েন্ট পেয়ে যায়। মানে আমার মাধ্যমে আমাকে যখন নক করে, আমার অনেকে তো চায় যে আমি ট্রেনিং দিই মানুষকে, না আমিও আবার পার্সোনালি আমি যে কাজ এনজয় করি না সেই কাজে আমি ঢুকি না। আমার কাউকে ট্রেনিং দিতে ভালো লাগে না, আমার ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে। তো যে জিনিসটা আমি আমার সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো আমি কাজ করি প্রত্যেকটা আমি এনজয় করি। এই যে যেমন আপনার সাথে আমি স্টুডিওতে বসে আছি, মনে কত 2-3 ঘন্টা ধরে আমরা কথাও বললাম ব্যাকস্টেজে, প্রত্যেকটা কথা আমি এনজয় করছি। ইনফ্যাক্ট আমি যে কথাটা বলছি এখন আপনাকে বা পডকাস্ট স্টুডিওতে বসে আছি, সবগুলো আমি এনজয় করছি। তো এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমি এনজয় করি, এই কারণে আমি করি। এটা হচ্ছে আমার মূল কথা, এটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত স্বার্থ হচ্ছে আমার এনজয়মেন্ট আছে এখানে। প্লাস হচ্ছে যে পপুলারিটি কার না ভালো লাগে, মানুষজন পছন্দ বাইরে গেলে করছে। 2-4 জন ছবি হ্যাঁ, তুলছে, ছবি রাস্তায় তুলছে, গেলে। তারপরে ভালো ভালো কমেন্ট করে যে ভাই আপনার কারণে আমার চেঞ্জ আসলো, বডিতে এই চেঞ্জ আসছে। এমন এমন মানুষ আছে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে বলে ভাই আমি আপনার ভিডিও দেখে ডায়েট প্ল্যান তৈরি করেছি, 48 কেজি ওজন কমিয়েছি। কিছুদিন আগে আমি একজনের সাথে ছবি তুলেছি, কিছুদিন পর পোস্টও করবো। সে নাকি 48 কেজি ওজন কমিয়েছে, আমার ভিডিও দেখে সে ডায়েট প্ল্যান তৈরি করেছে। আমি ইউটিউবে একটা আছে যে ডায়েট প্ল্যান কিভাবে তৈরি কিভাবে তৈরি করবেন, করতে হয়। ব্যায়ামের রুটিন কিভাবে তৈরি করবেন, যাদের সামর্থ্য নাই আসলে ডায়েট প্ল্যান তৈরি করে নেওয়া কোনো ডায়েটিশিয়ানের মাধ্যমে বা ব্যায়াম জিম ট্রেনারের মাধ্যমে কোনো এক্সারসাইজ প্ল্যান তৈরি করে নেওয়া সামর্থ্য নাই, তাদের জন্য আমি আবার কন্টেন্ট তৈরি করে রেখেছি ইউটিউবে। এই কারণে আবার কিছু কিছু মানুষ আমার উপর একটু ক্ষিপ্ত আছে, তো কিন্তু আসলে কিছু করার নেই। আমি কারো ব্যবসা কমাতে চাই না, আমি সবসময় বলি যে বেটার রেজাল্ট চাইলে আপনি একটা প্রফেশনাল ট্রেনারের আন্ডারে গিয়ে ট্রেনিং নেন, বেটার রেজাল্ট চাইলে। কিন্তু যদি শুরু করতে চান তাহলে ফ্রিতেই করা যায়, বিনা মূল্যে করা যায়, সেটা আমার কন্টেন্ট দেখে করেন। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন 30-40 বছর বয়স হয়ে যাওয়ার পর ওষুধ খাবে না, তখন তো তার কিছু এক্সট্রা টাকা বেঁচে গেল। যার হার্টের রোগ হয়নি, যার ডায়াবেটিস হয়নি, মানে অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে কিন্তু অধিকাংশ রোগ হয়। মানুষ মনে করে এটা আল্লাহ তাকে দিয়েছে, আসলে তা না। এটা আমি কখনো, এটা কেউ আমাকে প্রমাণ করে দেখাতে পারবে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম যে আপনি জেনেটিক্যাল কিছু রোগ ছাড়া, যেমন কারো হার্টের ফুটা থাকে ছোটবেলা থেকে, কারো ধরেন স্কিনের কালার কেমন হবে, কারো ধরেন হাইট কেমন হবে, এরকম কিছু জেনেটিক্যাল ব্যাপার ছাড়া বাকি সব কিছুই আমাদের নিজের অর্জন। জেনেটিক্যাল যেমন আপনার উচ্চতা কত হবে, আপনার চেহারা কেমন হবে, ফর্সা হবেন না কালো হবেন, আপনি বেটে হবেন কিনা, বা আপনার হার্টে ফুটা থাকবে কিনা, হার্টে ফুটা থাকার ব্যাপারটা বিশেষ করে, বা ক্যান্সার হবে কিনা, জন্মগতভাবে ক্যান্সারের সেল আছে কিনা, এইগুলো জেনেটিক্যাল। এগুলো ধরেন আপনার ভাগ্য খারাপ, আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে পেয়ে গেছেন। কিন্তু বাকি সব কিছু, এই ডায়াবেটিস, এই হার্টের যদি ফুটাও থাকে, ধরেন আপনার যদি জেনেটিক্যালি ডায়াবেটিসও থাকে, আপনি যদি ছোটবেলা থেকে সচেতন হয়ে যান, আপনার বাবা মা যদি আপনাকে বোঝায় যে হচ্ছে তোমার হার্টের প্রবলেম বা তোমার ডায়াবেটিস, আমাদের বংশে ডায়াবেটিস আছে, তোমার এইভাবে লাইফস্টাইল মেনটেন করলে তুমি সুস্থ থাকবা, ওটা মেনটেন করলে আপনি সুস্থ থাকবেন। তো আপনি জানেন যে কিভাবে সুস্থ থাকা যায়, আপনি মেনটেন করলেন না, তাহলে দোষ তো এটা আল্লাহ তাআলার দোষ না, তো এটা দোষ তো আপনার। আল্লাহ তাআলা তো আপনার বডিটাকে ঠিক মতোই তৈরি করেছে, কিছু একটা ডিফেক্ট দিয়েছে আপনাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ডিফেক্ট থাকে, সে যতই সুন্দর হোক, যতই সুঠামদেহী হোক, আমার ভিতরেও কিছু না কিছু ডিফেক্ট থাকতেই পারে। এখন ওপেনলি তো মানুষ ডিফেক্টের কথা বলে না। তো এই ডিফেক্টটা নিয়েই ভালো লাইফস্টাইল লিড করা যায়, সেটা আপনি করতে পারবেন চাইলেই। তো সেই জিনিসটা আমরা শেখাতে চাচ্ছি মানুষকে। আর সেটা যদি সে করে, তাহলে তার হার্টের বাইপাস করা লাগবে না, তার ডায়াবেটিসের পেছনে দৌড়ানো লাগবে না, ডক্টরের পেছনে তার ওষুধ খাওয়া লাগবে না। এই যে এক্সট্রা এনার্জি আর এক্সট্রা যে খরচ সে করছিল, নিজের পিছনে করবে 50-এর পর, যে সেটা সে তখন কি করবে, নতুন একটা ব্যবসা ফান্ড করার পেছনে ব্যয় করতে পারবে। সেটা আপনি কি জানেন পড়েন। এই ক্ষেত্রে যারা ব্যবসা করার ইনভেস্টমেন্ট দরকার, তারা নিজের সুস্থ দেহ একটা বিজনেসে নিজের সুস্থ দেহ আরো অনেকভাবে বেনিফিট দেয়। তবে ব্যাপারটা যেটা, এখন কিন্তু সবকিছু ফাউন্ডার বেস মার্কেটিং হয়ে যাচ্ছে। লাইক যেমন আমরা এজেন্সি চালাচ্ছি, বিজনেস রিলেটেড মানুষকে কনসালটেন্সি দিচ্ছি, কিন্তু এর জন্য আমার কিন্তু ফুল বিজনেস দাঁড়ায় আছে আমার উপর। আমার পার্সোনাল ব্র্যান্ড গ্রো করতেছে, আমার যত হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, ফেস ভ্যালু বাড়তেছে, আমি তত বেশি কাস্টমার পাচ্ছি, তত বেশি আমার বিজনেস বড় হচ্ছে, নতুন নতুন বিজনেস অ্যাকোয়ার করতে পারতেছি। তো এবং এটা আপনি এখন কিন্তু বাংলাদেশে থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ফাউন্ডাররা কিন্তু সামনে আসতেছে। মার্কেটিং হয়ে গেছে ফাউন্ডার বেস মার্কেটিং। ওই জায়গায় আপনার এমন একটা অপরচুনিটি আছে, লাইক ধরেন আপনার 6টা জিম, আপনি নিজের কথা বলেন নাই, যদি নিজের কথা বলেন তাহলে তো আপনার জিম হয়তো বা 60টা হইতো। তাহলে এমন একটা সময় এসে কি আপনার কি মনে হয় না যে এই ডিসিশনটা আপনার একটা রং ডিসিশন? না, মানে যারা আমার কাছে কেন রং মনে হয় না, কারণ যারা সত্যিকারের আমার ফ্যান, মানে ফলোয়ার, যারা আমার সাথে কাজ করতে চায়, তারা ঠিকই ঘাটে আমি কি করি, তারা ঠিকই জানে যে আমি কি করি। যেমন আমি কিছু মানুষের ফ্যান, তাদের নাম না বলি, আমি জানি তারা পার্সোনাল লাইফে কি করে। তো তারা, তাদের কাছে বিজনেস, তাদের সাথে বিজনেস করার কোনো অপরচুনিটি ওপেন আছে কিনা সেটাও তো আমি জানার চেষ্টা করব। তো যারা আমার পার্সোনাল আইডিতে আসবে বা যারা এই ভিডিওটা দেখবে, আমার ফ্যানদের ভিতরে, ফলোয়ারদের ভিতরে অনেকে এই ভিডিওটা দেখতেও পারে, তারাও বুঝবে যে হ্যাঁ, তাজ ভাই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে
জিম ওপেন করে, আর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের 64টা জেলাতেই যাওয়ার। ইনফ্যাক্ট আমার বিদেশে যাওয়ারও ইচ্ছা আছে, দুবাইতে। আমি অলরেডি কথা চলছে আমার কারো কারোর সাথে, যেমন দুবাইতে ব্রাঞ্চ ওপেন করা যায় কিনা, এটা পরের প্ল্যান। তো এই যে এরা কিন্তু সত্যিকারের রিয়েল ফ্যান যারা আছে, যারা চায় যে এর সাথে বিজনেস করা যায় তাজ ভাইয়ের সাথে, তারা আমাকে ঠিকই খুঁজে বের করবে, তো আমার নিজের মুখে বলা লাগবে না। আমাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন উপকার দিচ্ছে অনেকভাবে। আমি যদি খালি বলি যে মানুষের উপকার করবো, না না, এটা এটা সত্যি না। আমি এটা তো আসলে বলছি। এটা আমরা দেখা যায় কি অনেক সময় এই জিনিসটা বলি যে আমার আসলে আমি চাই মানুষকে উপকার করতে, না না না, কন্টেন্ট বানাচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে এটা আসলে ট্রু স্টোরি না। না। কারণ তুমি যদি কন্টেন্ট বানাও তাহলে তুমি কোনো না কোনো ভাবে বেনিফিটেড হবাই হবা। হচ্ছেই তো। আমি বলি যে কিভাবে বেনিফিটেড হচ্ছে, যে আমি বললাম যে ওই যে ওয়েবসাইটে যাচ্ছে, ওইখানে যে ডায়েট প্ল্যানগুলো কিনছে ট্রেনারদের সাথে আমাদের মডিউল থাকে যে ট্রেনার 50% পেমেন্ট পাবে, আমি 50% পাবো, যেই প্ল্যানই হোক, মানে আমাদের পেজের মাধ্যমে যদি নেয়। কিন্তু এখানে অপশন একটাই থাকে যে আমি কাউকে ট্রেনিং দিব না, কারণ আমি এটা এনজয় করি না। এটা আমরা ওপেনলি আগেই বলে দিই। আমার পেজে যদি আপনি নক করেন, ওপেন প্রথম টেক্সটই আসে যে আমি দুঃখিত, আমি কোনো পার্সোনাল কনসালটেন্সি প্রোভাইড করি না, তবে আমি আমার টিম থেকে আপনাকে একটা ট্রেনার দিয়ে দিতে পারি যিনি আপনাকে হেল্প করবেন। এবং যদি প্ল্যানটা মানে কোনো জায়গায় আটকে যায়, ট্রেনার যে বুঝছে না যে একে কিভাবে হ্যান্ডেল করা যায়, সেক্ষেত্রে আমি ঢুকে ওখানে। এটা ওপেন প্রথম মেসেজই থাকে। আপনি যদি এখনই নক করেন, বা যারা ভিডিও দেখছেন, আমাদের এস তার যে পেজটা আছে, নক করলে আপনার এই মেসেজটা সবার প্রথমে যাবে। অটো এবার আপনি ডিসাইড করবেন যে আমি নিব কি নিব না সার্ভিস। যদি আপনার মনে হয় যে না আমি সার্ভিস নিই, সেক্ষেত্রে নেয় অনেকে, তখন হচ্ছে এইভাবে আমরা এগোই। ওইখান থেকে আবার অনেক অফার করে যে ভাই আমরা জিমনেশিয়াম ওপেন করি। যেমন লাস্ট 2টা জিমনেশিয়াম আমরা এই ফ্র্যাঞ্চাইজি মডেলে যাচ্ছি, যেখানে বাজেট হচ্ছে প্রায় 2 কোটি 3 কোটি টাকা, যেখানে আমাকে 30%, 35%, কখনো 25% স্টেক দিয়ে দেয়। তো 2 কোটি টাকা 25% স্টেক মানে 50 লাখ টাকা। আমি কয়টা প্রোডাক্ট বিক্রি করে 50 লাখ টাকা ইনকাম করবো বলেন? সেখানে আমি একটা ইয়েতেই আমি এতগুলো পেয়ে যাচ্ছি। তো এটা আমার তো বেনিফিট হচ্ছেই। আপনি জিনিসটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করার ট্রাই করতেছেন। লাইকেজ আমি আমার যেমন আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করলে অফকোর্স একটা প্রোডাক্ট কোনো না কোনোভাবে প্রবলেম হইতেই পারে। হইতেই পারে। এটা আপনার এটা যে কেউ আপনি যত সৎ থেকেই করেন, হ্যাঁ, আপনি হবে। সৎ, বাট কোম্পানির থেকে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়। সো আপনি এমন একটা মডেল তৈরি করতেছেন যে মডেলটার মধ্যে আপনি নিজে কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন না। সো দ্যাটস ওয়াই আপনার কাস্টমার বা আপনার যে অডিয়েন্স তারা আপনাকে কোনোভাবে ভুল বুঝতেছে ভুল না। বুঝছেন না, হ্যাঁ। এই জন্য আপনার ব্র্যান্ড ভ্যালু স্ট্রং হচ্ছে, আরো দিন দিন স্ট্রং হচ্ছে এবং মানুষ আপনাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতেছে। আমি চাই যে এখন ওটা এই অ্যাকসেপ্টেশনটা কাজে লাগায় হচ্ছে আপনি বিহাইন্ড হচ্ছে বিজনেস হ্যাঁ। করতেছেন, যেখানে আপনি হচ্ছে স্টেক পাচ্ছেন বা অপরচুনিটি পাচ্ছেন, ফ্র্যাঞ্চাইজি খুলতে পারছেন। সো ধরেন আমার 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। সো আমার হচ্ছে হোম টাউন ময়মনসিং। এখন আমি চাই একটা জিম দিতে। 2 কোটি বা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। 2 কোটি বা 2.5 কোটি বা 3 কোটিতে আপনি আমাকে যা প্ল্যান দেন। এখন আমি আপনার কাছে আসলাম যে আমি এই টাকাটাতে একটা বিজনেস করতে চাই। সো আমি প্রফিটেবল হইতে চাই। এখন আপনি আমাকে কি প্ল্যান দিবেন? আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব যে আপনি এক্সারসাইজ করেন কিনা, বা আপনি কি করেছেন, মানে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আপনি লাস্ট 4-5 বছর কি করেছেন। যদি দেখি যে আপনি করেননি বা আপনি জাস্ট প্রফিট করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমরা নিব না। যতই সেটা 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট হোক, আমি সেখানে ঢুকবোই না। কারণ আমার প্রথম কথা হচ্ছে যে ব্যক্তিটার সাথে আমি করব, তার প্যাশন থাকতে তার হবে। প্যাশন থাকতে হবে ফিটনেসের প্রতি। আমরা যতজনের সাথে জিম ওপেন করেছি, সবাই প্যাশনেট ফিটনেসের প্রতি। কেউ দেখছে হয়তো বা ভিডিও মনে করবে তাজ ভাইয়ের সাথে ইনভেস্ট করে নিয়ে নিবে না। প্যাশনেট হলে আমি করবো। আমি আগে দেখবো যে আপনার ভিতরে প্যাশন আছে কিনা, তারপর আমি প্ল্যান দেবো। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন 2 কোটি। ধরেন প্যাশন আছে। হ্যাঁ, এবার প্ল্যান দিয়ে এবার উদ্দেশ্যটা হচ্ছে যে কোন এরিয়াতে করবেন। যদি পশ এরিয়া হয়, যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, লাইক এরকম ধরে নেন কারণ বাজারের মতো একটা এরিয়া। আচ্ছা ঠিক আছে, কারণ বাজারে যদি করেন 2 কোটি টাকা অনেক বড় ইনভেস্টমেন্ট। 2 কোটি টাকায় ভালো একটা প্রফিট না কারণ বাজারই না, লাইক আমার কারণ বাজারের মতো ময়মনসিং বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই বুঝতে পেরেছি। তো ওই জায়গায় তখন দেখতে হবে যে আপনার কম্পিটিটর কারা আছে। কম্পিটিটর আমরা 2 ভাবে ডিরেক্ট করি। একটা হচ্ছে যে আপনার থেকে অনেক বেশি ইকুইপমেন্ট থাকলে আমরা সার্ভিস দেবো বেস্ট, যে সার্ভিসটা সে দিতে পারবে না। আর যদি দেখি যে না, তার হচ্ছে ইকুইপমেন্ট অত বেশি না, আপনার যে কম্পিটিটর গুলো আছে ওরা নরমাল, সেক্ষেত্রে আমরা তাদের কাছাকাছি জিম ওপেন করবো, কিন্তু সার্ভিসটাকে সেম রাখবো, অর্থাৎ বেস্টই রাখবো। আমার মূল টার্গেটটা থাকে যে আমার যে ট্রেনারগুলো যাবে, মানে আমি তো ট্রেনারদেরকে নিজেকে আগে ট্রেন করি, গাইড করি, আগে তাদেরকে কিছু সার্টিফিকেশন কোর্স দিয়ে দিই, ওগুলো কমপ্লিট করতে হয়। তারপর আমি আবার তাদের এথিক্স গুলো চেক করি, যে আছে না অনেক সময় যে একজন আসছে, তাকে আমরা জাস্ট পার্সোনাল ট্রেনিং অফার করে দিলাম, তার এই সাপ্লিমেন্ট দরকার নাই, তাকে এটা দিয়ে দিলাম। এরকম জিনিস আমরা যাই না। এইটার কারণে আমার আবার ট্রাস্ট গেইন হয় অনেক বেশি। কাস্টমার আমার একটু কম, কিন্তু ট্রাস্ট এতটাই বেশি গেইন করে, মানুষ আমাকে এতটা বেশি ভরসা করে, সেটা আমি রাখতেও চাই। যে না, এর কাছে গেলে, এই ভাইয়ের কাছে গেলে অ্যাটলিস্ট আমাকে কেউ ভুল কোনো সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট বা কোনো এক্সারসাইজ সাজেস্ট করবে না। ওইটা ইম্পর্টেন্ট বেশি লং টার্মে সাস্টেন করার জন্য। এক্ষেত্রে যেটা হয় যে সে তার বাবাকে বলে, তার বাবা যদি হয়ে থাকে তার ছেলেকে বলে, তার ওয়াইফকে বলে, এইভাবে পুরো ফ্যামিলি চলে আসে। এমনও আছে যে পুরো ফ্যামিলি একসাথে সবাই এক্সারসাইজ করে। একজন আসছিল,
আসার পর বেনিফিটেড হয়েছে, তারপর পুরো ফ্যামিলিকে পাঠিয়েছে। তো ওই রকম জিনিসটা চাই। আমি চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন একজন হলেও মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে যায়। আর সেটা যে জিমে এসেই করতে হবে তা না, বাসাতেও করতে পারে। হ্যাঁ, জিমে আসলে বেটার পরিবেশ পায়, বেটার এনভায়রনমেন্ট পায়, এনার্জি বেশি থাকে, ট্রেনার যদি সাপোর্টিভ হয়। যেমন আমি সবসময় হাসি, আজকে একটু মনে হয় কম হাসছি। ট্রেনার যেন হেসে কথা বলে, মানে চুপচাপ না থাকে। যদিও আমাদের টিমের ভিতরে কিন্তু কয়েকজন ট্রেনার আছে যারা সবসময় মানে তাদের চেহারা গাম্ভীর্য। হয়তোবা সে রেগে নয়, কিন্তু চেহারাটাই গাম্ভীর্যতাপূর্ণ। এরকম চেহারার মানুষদেরকে আমরা ট্রেন করার চেষ্টা করি যে একটু নর্মাল হও, একটু হাসো, হেসে কথা বলো। কমিউনিকেশন স্কিল অনেক বেশি জরুরি। কারণ কি, অনেকে আসে জিমে জাস্ট মনটাকে হালকা করতে, অনেকের ফিটনেস দরকারই নাই হয়তোবা। সে আসে যে মনটাকে হালকা, সারাদিন বাসায় ডিপ্রেস থাকে, সে জিমে গিয়ে কারোর সাথে গল্প করে একটা মানুষ পাবে, এরকম উদ্দেশ্যেও অনেকে আসে। তো আমরা চাই যে একটা মানুষ এসে যেন তোমাকে ফ্রেন্ড মনে করে, কিন্তু একদম দোস্ত যেন না মনে করে, ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকবে। তারপরে সে যেন তোমাকে কোয়েশ্চেন করতে ভয় না পায়, যে ভাইয়াকে বারবার কোয়েশ্চেন করবো, ভাইয়াকে বারবার বা ট্রেনারকে বা স্যারকে বারবার কোয়েশ্চেন করবো, এরকম যেন না হয়। তো আমরা ট্রেনারদেরকে এইভাবে গাইড করে আগে ট্রেনারকে ঢোকাই ভেতরে। তো সেই এনার্জেটিক ট্রেনারকে যখন দেখে মানুষজন, তখন অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় এবং সাস্টেন করে, রিটেন করা যায়। আর যদি আপনার এখানে দুইটাই থাকে, যে আপনার ইনভেস্টমেন্টও হিউজ প্লাস ট্রেনারও ভালো, তাহলে তো সোনাই সোহাগা, তাহলে আপনি ফল ডাউন করবেনই না, কোনোভাবেই সম্ভব না। কারণ জিমের বিজনেস এমন হয়ে গেছে, প্রত্যেকে প্রসেস ফুড খায়, বাসায় বসে থাকে। বিশেষ করে মেয়েদের তো গণহারে পিসিএস তো মহামারী হয়ে গেছে। রিজনটা হচ্ছে, ছেলেরা তো তাও আমরা দৌড়ঝাঁপ করি বাইরে, কিন্তু মেয়েরা কিন্তু ওই কোচিংয়ে যায়, ইউনিভার্সিটিতে যায়, আর বাসায় থাকে। তারপরে আর বাসায় থাকে, আর রিলস দেখে, আবার পানির ফিল্টারেও চাপ দিয়ে, এখন আর কল চেপেও পানি তুলতে হয় না, যার কারণে মাসেলগুলো ইনঅ্যাক্টিভ। আপনার রান্না বাড়াও কেউ করে না, প্রত্যেকের বাসায় কাজের বউ আছে। তো যেটা হয় যে তার মাসলগুলো ইনঅ্যাক্টিভ, সে আবার দুদিন পর পরই প্রসেস ফুড কিনে খায়, কোনোদিন পিৎজা, কোনোদিন বার্গার। সে মনে করতে পারে, ভাই আমি তো গত 1 মাস আগে পিৎজা খেয়েছি, কিন্তু প্রতিদিন নতুন নতুন আইটেম খেয়েছে। তো এই যে জমছে, এই যে প্রসেস ফুডগুলো তার বডিতে জমছে, সেটা তাকে অসুস্থ করে দিচ্ছে। সেটা থেকে রেহাই পাওয়ার জন্য তার জিম দরকার হয়ে যাচ্ছে। কারণ জিমটা হচ্ছে সেফ সিকিউর প্লেস, বাসায় বাইরে তো আপনি এক্সারসাইজ করতে পারছেন না, এই কারণে এটার ইনভেস্টমেন্টটা হিউজ। 2 কোটি টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে আপনি আমাকে কত দিনের মধ্যে প্রফিটেবল করে দিতে পারবেন বলে মনে করেন? এটা রেন্টের উপরেও ডিপেন্ড করে, আপনি কত বড় জায়গা নিচ্ছেন, অনেকগুলো ফ্যাক্টর আছে এর পিছনে। আমরা সবসময় 5 বছর, আপনি তো আমাকে গাইড করবেন আমরা যে আমি ম্যাক্সিমাম কোথায় নিব, কি নিব না, কি বিষয়। আমরা ম্যাক্সিমাম 5 বছর করি, তবে 3 বছরের ভিতরে করা যায়, রিটার্ন আনা যায়। যদি খুব ভালো চলে 3 বছরে টোটাল রিটার্ন চলে আসে, কিন্তু ম্যাক্সিমাম আমরা 5 বছর ধরে নিই, যে 5 বছর লাগবে রিটার্ন ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্টে টাচ করতে। হ্যাঁ, 5 বছর লাগবে, তবে 3 বছরে করা যায়। আমার একটা জিম আছে, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল মাত্র, আমি ওইটা চাঁপাইনবাবগঞ্জে ওপেন করেছিলাম। টোটাল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে আপনার প্রায় 40 লাখের কাছাকাছি। আমরা প্রথম মাসেই 4 লাখ টাকা জাস্ট প্রফিটই করে ফেলেছি প্রথম মাসে। 40 লাখ উঠে, হ্যাঁ, 40 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে, মানে 40 লাখ টাকা তো উঠছেই। না 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 40 লাখ টাকা মানে ইনভেস্টমেন্ট করে আমরা জিম যে ওপেন করেছি, ওটা আমি প্রফিটটা কি বলছি, মানে আমাদের যে ফিক্স কস্ট আছে না, অপারেশন যে কস্ট আছে, Monthly। ওগুলো বাদ দিয়ে, হ্যাঁ মান্থলি কস্ট বাদ দিয়ে 4 লাখ টাকা প্রথম মাসে প্রফিট হয়েছে। আচ্ছা, তার মানে 10 মাস যদি জিমটা চালাই, তাহলে আমার মোটামুটি চলে আসবে, মানে 1 বছরে ওটাকে আমরা আনতেও পারবো রিটার্ন। ব্রেক ইভেন পয়েন্টে আমরা সর্বোচ্চ 1.5 বছরে পৌঁছে যাবো। এটা কেন হয়েছে জানেন? আমি প্রশ্ন করতে হবে এটা কেন হয়েছে। ওখানে কোনো কম্পিটিটর নাই, আচ্ছা, আমরা একাই, এটা হচ্ছে ব্যাপার। তো আপনি যদি জিম ওপেন করতে চান আপনার এলাকায়, আপনি দেখেন যে আপনার কম্পিটিটর কারা কারা আছে, আর কম্পিটিটর যদি থাকেও, তার থেকে বেটার কিছু দিয়ে যদি ব্র্যান্ডিংটা নিয়ে যেতে পারেন, যেমন আমি তো অবশ্যই যাবো ওখানে, যদি আমার সাথে এখানে আমি বলতেছিলাম একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, লাইক আমি হয়তোবা ফিটনেস ইন্ডাস্ট্রি থেকে প্যাশন আছে আমার, বাট আমি তো আপনার মতো বডি বিল্ড করতেছি না। এখন আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখছি, আমার এলাকায় যতগুলো জিম আছে, প্রত্যেকটা জিমের ওনার একজন বডি বিল্ডার। তো এখন তারা তো কম্পিটিটর আছেই, আমার পক্ষে তো তাকে কম্পিট করা সম্ভব না। এই জন্যই তো আমার এমন কাউকে দরকার, যার হচ্ছে স্ট্র্যাটেজিতে বা যার ব্র্যান্ড ভ্যালুতে আমি তাদেরকে কম্পিট করতে পারবো। আমি দ্যাটস তো আমার আপনার সাথে হচ্ছে এখানে ওপেনলি বলে দিই, অনেক বডি বিল্ডারও আছে এখানে, অনেকে শুনতেও পারে এখানে, কারণ অনেকে ফলোয়ার্স আছে বডি বিল্ডিং করে। শুধুমাত্র বডি বিল্ডিং করে সাকসেসফুল হওয়া পসিবল না বাংলাদেশে, সেটা জিম ওপেন করেন আর যাই করেন, এর পাশাপাশি আপনার নলেজও লাগবে। শুধু বডি বিল্ডিং মানে হলো, অনেক মানুষ আছে শুধু বডি বিল্ডিং করে, সে নিজের বডিটাকে বোঝে, তার ধরেন ডায়াবেটিস নাই, তার ধরেন হার্টের রোগ নাই, কিন্তু সে বডি তো বানিয়েছে কোনো না কোনোভাবে, সেটা হরমোন ইউজ করে হোক, সাপ্লিমেন্ট ইউজ করে হোক, অথবা ন্যাচারালি, সে জাস্ট নিজের বডি বুঝে। কিন্তু একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট বলেন বা স্পোর্টস ট্রেনার, যে ফিটনেস ট্রেনার আছে, তারা আবার প্রত্যেকটা বডি ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা। কারো পিসিএস আছে, তাকে কেমন ট্রেনিং দিতে হবে, কেমন ডায়েট দিতে হবে। কারো হার্টের রোগ আছে, তাকে একটা লিমিট আছে, হার্টের রোগী কিন্তু আবার খুব জোরে দৌড়ানো যায় না, মানে স্ট্রোক করতে পারে। এগুলো জানে কিনা সে, এগুলোর আলাদা আলাদা ট্রেনিং আছে, এগুলো জানাটা খুব জরুরি। তো যে মনে করছে যে আমি জাস্ট বডি বিল্ডার আর আমি একটা জিম ওপেন করবো আর সাকসেসফুল হয়ে যাবো, আসলে তা না। আপনার জিমে যদি একটা ইনসিডেন্ট ঘটে, যে কেউ একটা হার্টের পেশেন্ট হার্টের করে মারা গেছে, দেখবেন 10 জন মানুষ ভয় পালাবে, আসবে না, মনে করবে যে জিম করায় মানে হার্টের মানে হার্ট অ্যাটাক হবে। অনেকে মনে করে কিন্তু যে জিম করতে যে হার্ট অ্যাটাক করে ফেলেছে, বুঝতে হবে সেই লোকটা গরমে নিজের পার্সোনাল তার হার্টের
ফল ছিল, মানে তার হার্টে জেনেটিক্যালি রোগ ছিল, সে হয়তো কখনো টেস্ট করেনি, আবার ট্রেনারও হয়তো তাকে গাইড করেনি, বলেনি যে আপনার হার্টের রোগ আছে, হয়তো সে ব্যক্তিটাও জানায়নি ট্রেনারকে হুম। যে তার হার্টের রোগ আছে। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে, এরকম বিভিন্ন কারণে যখন জিমে ইনসিডেন্ট ঘটবে তখন আবার একটু রেপুটেশন ডাউন হবে। তাহলে আপনি যে বিজনেসগুলোর সাথে অ্যালাইন হন, হুম। ওই বিজনেসগুলা কাস্টমার অ্যাকোয়ার করার জন্য কি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করেন? আমার একটা স্ট্র্যাটেজি থাকে, আমি বিফোর আফটার পোস্ট করি মেম্বারদের, একদম রিয়েল যে বিফোর আফটার আছে তারা লাইক এস 2 মাস আমি আগে। নতুন পেজ হ্যাঁ। খুলছি, আমার নতুন বিজনেস, হ্যাঁ, তাহলে নতুন এটা তো business before data after before সম্ভব after সম্ভব না। সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে আপনি যদি আমার নামে খোলেন, আমার তো বিফোর আফটার আগের আছে হুম। প্রচুর, যাদেরকে আমরা চেঞ্জ করেছি। তো তাদেরটাই আমরা শুরুতে পোস্ট করা শুরু করি যে আমরা অমুক একটা ব্র্যান্ডকে নিয়ে আসছি। যখন একজন নতুন বিজনেস খুলবে, ধরেন সে বলছে যে ভাই আমি তো নতুন জিমনেশিয়াম ওপেন করছি, সেক্ষেত্রে আমরা দেখি যে তার পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, সে হয়তো বা বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং বা ফিটনেস ইন্ডাস্ট্রিতে কোনো একটা অ্যাচিভমেন্ট করেছে কিনা। যদি তাও না থাকে, তাহলে আমরা বলি যে এমন একজন ট্রেনারকে হায়ার করেন যার এইরকম সামান্য কিছু অ্যাচিভমেন্ট আছে, মিনিমাম কিছু অ্যাচিভমেন্ট আছে। ধরেন আপনার জাস্ট টাকায় আছে, কিন্তু আপনি একজনকে হায়ার করতেই পারেন, একজন হাইলি কোয়ালিফাইড ট্রেনারকে হায়ার করতে যে আমার পারেন। সবসময় তো নিজের প্যাশন থেকে যে সব বিজনেস না, করবো, না, 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 ব্যাপারটা না। তো এরকম হয় না। নিজের প্যাশন থেকে হয় না, কিন্তু মালিকের মোটামুটি এক্সারসাইজ করার প্রতি যদি প্যাশন থাকে, নট বডি বিল্ডিং। বডি বিল্ডিং আর ফিটনেস দুটো আলাদা জিনিস। যেমন ক্রিকেট কিন্তু ফিটনেসের একটা অংশ, কিন্তু ক্রিকেট ইন্ডাস্ট্রি আলাদা, ফুটবল ইন্ডাস্ট্রি আলাদা, বডি বিল্ডিং একটা আলাদা স্পোর্টস। এগুলো সব আলাদা আলাদা স্পোর্টস। জিমটা কিন্তু সবগুলো স্পোর্টস এর একটা, মানে কি বলবো, মিলন মেলা এটা। এইটা করতে হলে সবগুলো সব ক্ষেত্রে ধরনের করা স্পোর্টস অ্যাথলেট এখানে আসবে, ইনফ্যাক্ট সাধারণ মানুষ আসবে এই স্পোর্টসটাতে, এই জিমে যে সেন্টারটাতে। তো ওইটা বোঝার জন্য আপনি একটা অ্যাথলেটকে আনেন যে মোটামুটি যার এক্সারসাইজের প্রতি নলেজ আছে, এটা করলে হবে। আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। যেহেতু আমি মার্কেটিং ইন্ডাস্ট্রির মানুষ, আমার কোয়েশ্চেন গুলো ওইভাবেই হ্যাঁ, আসছে। কোনো প্রবলেম। সেটা হচ্ছে, আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগায় একটা নতুন বিজনেসকে তুলতেছেন, হুম। এবং সেখান থেকে একটা স্টেক নিয়ে বা হচ্ছে একটা শেয়ার হোল্ডার পার্সেন্টেজ নিয়ে আপনি নিজেও আর্নিং করতেছেন এবং জিমকে প্রফিটেবল করতেছেন। দ্যাটস ভেরি মাচ গুড। এবং আপনি দেখতেছেন এখানে কোনো কম্পিটিটর নাই, যেটা বললেন যে বিজনেসটা ভালো করছে। তাহলে আজকে আপনি হয়তোবা আবু সুফিয়ান তাজ একা কন্টেন্ট বানাচ্ছেন, বা আরো 2, 4, 5 জন হয়তোবা কন্টেন্ট বানাচ্ছে। অনেকে হয়তোবা আপনার ভালো করতে পারতেছে না, হয়তোবা অনেকে কন্টেন্ট ভালো বানাচ্ছে, হয়তোবা এখনো সামনে তার ওই পরিমাণ পাবলিসিটিটা তার এখনো হয় নাই। তাহলে এটা তো কখনোই সম্ভব না যে এই ইন্ডাস্ট্রিতে আপনি একাই থাকবেন। টুডে অর টুমোরো কেউ না কেউ ইন্ডাস্ট্রিতে আসবে। হয়তোবা আপনার এই কথা শুনে আপনি যে আজকে স্ট্র্যাটেজিটা শেয়ার করতেছেন, এখন অনেক জিম ট্রেনার এটা বুঝে যাবে, ওকে দ্যাটস গুড, আই উইল গো টু ফর কন্টেন্ট। আমি কন্টেন্ট বানানো শুরু করি, তাহলে আমিও তার মতো একসময় এভাবে জিম বানাইতে পারবো, ফ্র্যাঞ্চাইজি মডেল যেতে পারবো। তো আপনার এর জন্য কি করা যায়? টুডে অর টুমোরো আপনার কম্পিটিটর দাঁড়াইতে পারে, সে আপনার মতো কন্টেন্ট বানাইতে পারে, সেম লাইক এস বিজনেস সে করতে পারে। হ্যাঁ, দেখেন আমি কম্পিটিটর দাঁড়াতেই পারে, কিন্তু এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাকে বিট করা এখন কঠিন। এই কনফিডেন্ট আপনার আসলো কই থেকে? এই কনফিডেন্ট আসলে আমার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আমাকে সাকসেসের ক্ষেত্রে, মানে পপুলারিটি গেইনের ক্ষেত্রে হেল্প করেছে। তার ভিতরে প্রথমটা হচ্ছে আমার প্রেজেন্টেশন স্টাইল। Okay. দ্বিতীয় হচ্ছে আমার ইন্টেনশন, একদম ক্লিয়ার কাট ইন্টেনশন, যে মানুষকে বোঝানো, উপকার করা, তার কাছে কিছু নেওয়া না। আমি কিন্তু আমার ফলোয়ারদের কাছে কিছু চাই না। আমার ফলোয়ারদের ভিতরে যারা চায় আমার সাথে ব্যবসা করতে, তাদের কাছ থেকে আমি নিই। যারা আমার সাথে ব্যবসা করতে চায় না, জাস্ট আমার কাছ থেকে ইনফরমেশন চাই, তাদের কাছে আমি কোনো কিছু নিই না। এরকম ইন্টেনশন থাকতে হবে সেকেন্ড যে অপশনটা। তারপরে আপনার যেই পরিশ্রম করার যেই স্ট্র্যাটেজি, যেমন অনেকে আছে না যে কন্টেন্ট ক্রিয়েশনে তো আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন আর প্রথমে ভিউজ আসবে, তা কিন্তু না। আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্রথম আপনাকে তৈরি করতে হবে, আপনার কিছু ভুল হবে, আপনার প্রেজেন্টেশন, আপনার হয়তো আই কন্ট্যাক্ট ভালো হবে না, আপনার হয়তো ইন্টেনশনও ম্যাচ করবে না আপনি টাকা যা ইনকাম বলছেন। করা থাকতে পারে হ্যাঁ, আমার। টাকা তো এই যে বিভিন্ন জিনিস আছে, আপনার অসংখ্য রিজন আছে আপনাকে ডিমোটিভেট করার। তা আমার ক্ষেত্রে আবার ডিমোটিভেশনের কোনো কিছু নাই। আমি ফুললি একদম ক্লিয়ার, মানে মাইন্ডে একদমই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে আমি এটাই করতে চাই, এটা আমার করতে ভালো লাগে। তো এটা করতে ভালো লাগতে হবে। এখন ধরেন কথার কথা আপনার ভিউজ আসছে না, আপনার মনিটাইজেশন কোনো কারণে চলে গেছে, আপনার পেজ নষ্ট হয়ে গেছে। অনেক আছে যে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, পেজ নষ্ট হয়ে গেছে, আর কন্টেন্টই বানাবো না, থেমে গেলাম। আমার ব্যাপারে এরকম না, আমি আবার নতুন একটা পেজ খুলে আবার বানানো শুরু করবো, কোয়ালিটি থাকলে তো তার আসবে। মানে আপনি ওই ফর্মুলাটাই ফলো করতেছেন যে যে যত কাজই করুক, হুম। আমি তার চেয়ে বেশি কাজ করবো। লাইক আপনি একটা আমার সাথে যেটা শেয়ার করতেছিলেন, যে বেশিরভাগ মানুষ সফল হওয়ার পর ওই পরিমাণ এফোর্ট দেয় না যেটা সে আগে দিত, বাট আপনি আপনার স্টেজে আসার পরেও আপনি প্রিভিয়াস টাইমের চেয়ে বেশি এফোর্ট দেওয়া শুরু করছেন। আমি বর্তমানে 2023 সালে কন্টেন্ট শুরু করেছি, তখন আমি যে পরিমাণ পরিশ্রম করতাম কন্টেন্টের পেছনে বা ইনভেস্টমেন্ট করতাম, তার তুলনায় এখন আমি 5-6 গুণ বেশি করি। 5-6 গুণ বেশি, এবং এটা আমি প্রতি বছর আবার বাড়াতে চাই। কিন্তু আমি ডিপ ওয়ার্ক করতে চাই, এমন না যে 24 ঘন্টা কাজ করবো, তা না। হুম। মানে ডিপ ওয়ার্ক করবো, মানে যেটাই করবো সেটা যেন খুব মানুষের কাছে যে একদম ভ্যালু পৌঁছায়, আরো বেশি ভ্যালু পৌঁছায় অল্প কাজে। যেমন আমরা এখন আস্তে আস্তে আমি নিজের পডকাস্ট শো আয়োজন করা শুরু করেছি, সেখানে আমরা এমন
পাবলিকদেরকে আনার চেষ্টা করছি, যাদেরকে আগে কেউ ফিচার করেনি বা করলেও ওইভাবে ফিচার করেনি, অথবা ফিটনেসের যে চাহিদাটা তার বা কথাগুলো গুরুত্বটা, ভ্যালুয়েবল মানুষের হ্যাঁ, উপকারে ওই জিনিসগুলো হয়তো বা আসেনি। তো এগুলো আমরা চেষ্টা করছি। তো এই যে আমি ডিপ ওয়ার্ক গুলো করছি, এটা অনেকে এখনো শুরু করেনি, করতে পারে অনেকে হয়তোবা। কিন্তু এইরকম পাবলিকদেরকে কানেক্ট করার আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এরা আবার পপুলার ফেস ছাড়া যাবে না। আমার যে পপুলারিটি গেইন হয়ে গেছে, যে 1 মিলিয়ন, ওভারঅল প্রায় 2 মিলিয়ন ফলোয়ার পার হয়ে গেছে। আরো কে ফেক পেজ খুলে রেখেছে সেগুলোর কথা বাদ আবার দেন। ইউটিউব চ্যানেল তো হ্যাঁ, ইউটিউবেও আছে। তো এরা আবার দেখে যে আমি যার কাছে যাব, যেমন আমরা নোবেল ভাইয়ের সাথে করেছি, আদিল হোসেন নোবেল মডেল। হুম। তারপর আমরা হচ্ছে যে মাহবুব কবির মিলন, যিনি একজন সচিব ছিলেন, রিটায়ার্ড সচিব। এরা আবার যে নতুন কনটেন্ট শুরু করেছে তাদের কাছে যাবে না। ইনফ্যাক্ট আমার যার গেস্টের আমি এখন শেয়ার করছি না এখানে অন ক্যামেরা, ওটা পাবলিকরা দেখতেই পাবে আর কিছুদিন পর। আমার গেস্ট লিস্টে যারা আছে, তারাও আবার যারা নোন ফেস না তাদের কাছে যাবে না। তো আমি যে নোন ফেস গুলো যারা সারা বাংলাদেশ যাদেরকে চেনে, তাদেরকে যখন আমি আমার শোতে নিয়ে আসবো, তখন তাদের অডিয়েন্স আমার কাছে আসবে। আপনি কিভাবে আমাকে বিট করবেন? কনফিডেন্টলি আমি বলতে পারছি, আপনি আমাকে বিট করতে পারবেন না। অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েশন আপনি বিজনেসে পারবেন, বিজনেসে পারতে পারেন। আপনি অনেক বড় স্ট্র্যাটেজি নিয়ে নামলেন, অনেক টাকা অনেক সেখানে পাবেন। ইনভেস্টমেন্ট নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আমার থেকে বেশি পরিশ্রম কেউ করছে না এখন বর্তমানে ফিটনেস ইন্ডাস্ট্রিতে, কেউই করছে না। আর আমি এটা কোনোভাবে মেনেই নিতে পারবো না যে কেউ আমার থেকে বেশি পরিশ্রম করুক। আমি যদি কখনো ফিল করি যে কোনো একজন ব্যক্তি আমার থেকে বেশি পরিশ্রম করছে, আমি তাকে ঠিকই টেক ওভার করে ফেলে আরো বেশি পরিশ্রম করবো। এই জন্য তো শারীরিক ফিট থাকার অনেক বেশি এই জন্য শারীরিক important। ফিটনেস থাকা খুবই জরুরি। আমি টানা 4 ঘন্টা ঘুমিয়ে, জাস্ট 4 ঘন্টা ঘুমিয়ে 48 ঘন্টা কাজ করার মতো ক্ষমতা আছে আমার। আমার ওই শরীরে কোনো হ্যাম্পারই পড়বে না। হ্যাঁ, তারপরে আবার যে আমি ঘুমিয়ে নেবো ঠিকঠাক মতো। এই পার্সপেক্টিভটা আসলে কিছুদিন আগে আমার কাছেও আসছে। যেমন একটা সময় যখন আমি 2016-17 থেকে কন্টেন্ট বানাই, তখন আমি দেখতাম আমি যে পরিমাণ এফোর্ট দিতাম, যেমন আমি হচ্ছে মোবাইল সামনে রেখে ভয়েস করতাম, আলাদা এডিট করতাম, আমি নিজে এডিট করতাম, আমি নিজে ভিডিও রেকর্ড করতাম, হুম। আমি নিজে থাম্বনেল পড়তাম, বানাইতাম, সবকিছু মানে A to Z কাজ আমি একা করতাম। দেখতাম অনেক বেশি এফোর্ট দিতাম। কিন্তু আস্তে, আস্তে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাচিভমেন্ট কিন্তু বাড়তেছে। প্রতিটা মানুষ কাজ করে গেলে অ্যাচিভমেন্ট বাড়ে। কিন্তু আমি হঠাৎ করেই হচ্ছে এই ডিসেম্বর মাসে আমার রিয়ালাইজেশন হইলো যে আচ্ছা, আমি মনে হয় আস্তে, আস্তে যত সফলতার দিকে যাচ্ছি, আসলে তো সফলতার কোনো ডেস্টিনেশন নাই। তত মনে হয় আমি আমার এফোর্ট দেওয়া কমাই দিতেছি। যেখানে আমি যেমন একটু আগে আপনার সাথে শেয়ার করতেছিলাম যে আমি নিজে তো কনটেন্ট বানাই না, বরং পডকাস্টের বিভিন্ন ক্লিপ আপলোড দিয়ে আমি আমার চ্যানেল, পেজ হচ্ছে জাস্ট সাস্টেইন করানোর ট্রাই করতেছি। পরে আমার মনে হইলো যে হ্যাঁ, আমি হয়তোবা ভালো কনটেন্ট বানাচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি। এখন এআই এর যুগ, অনেক কিছু আছে যে কেউ আসলে চাইলে ১ বছরে প্রস্তুত হয়ে যাবে আমার মতো। হুম। যে কিনা আমার মতো কনটেন্ট বানাবে। হুম। তার মানে আমি যদি তার চেয়ে আগায়া থাকতেই চাই, তাহলে আমার এখন থেকে প্ল্যান করে রাখতে হবে যে আমার একজন কম্পিটিটর আছে। আমি নাই হয়তোবা, বাট আছে। আমি তাকে বিট করার জন্য আরো বেশি হুম। কনটেন্ট আপলোড করা শুরু করব। এই কারণে আমার পডকাস্ট শুরু করা। আচ্ছা। এই কারণে হচ্ছে আমি চিন্তা করছি যে আমার ইন্ডাস্ট্রিতে এই 2026 এ আমার চেয়ে বেশি কনটেন্ট কেউ আপলোড দিতে পারবে না বিজনেস ইন্ডাস্ট্রিতে। যদি কেউ দেয় 2027 সাল থেকে আমি আর কনটেন্ট দিব না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা একটা ভালো So, স্ট্র্যাটেজি। আপনি যে মাত্র বললেন না যে পারপাসটা, আমিও এই জিনিসটাকে পারপাস হিসেবে নিয়ে নিছি যে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। এজন্য আমি অন ক্যামেরা বলতেছি, এটা আমার কাছে একটা ওপেন চ্যালেঞ্জ যে আমার ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে বেশি কনটেন্ট বানাবো। তাহলে আমি যদি অলরেডি একটা সাস্টেনেবল অবস্থায় থেকে সবচেয়ে বেশি কনটেন্ট বানাতে পারি, তাহলে নতুন কেউ এসে তো বিট করা ইম্পসিবল। বরং কিছু, কিছু ক্ষেত্রে যারা ওল্ড মার্কেটে আছে আমি তাদেরকেও বিট করে ফেলতে পারবো। কারণ অবশ্যই। ওই যে আপনি যেটা বললেন, সফল হয়ে যাওয়ার পর তারা এফোর্ট কমায় দেয়। সফল যদি সফল হওয়ার পর এফোর্টটা বাড়ানো যায় তাহলে আলটিমেটলি সাকসেসটা ধরে রাখা যায়। ধরে রাখা যায়। তবে এখানে একটা দেখতে হবে যে আপনি যেন ওভার ওয়ার্ক না করেন, ডিপ ওয়ার্ক করেন। মানে একটা আছে যে পরিশ্রম করার মানে এটা না যে আমি 24 ঘন্টা না খেয়ে দিয়ে খালি আমি ওই কাজই করবো আর এই সফলতার পেছনে দৌড়াবো। এক্ষেত্রে কি হবে? আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হবে, হুম। আপনার হেলথও নষ্ট হবে। যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম। অধিকাংশ মানুষ মনে করে যে আমি অনেক বেশি পরিশ্রম করছি মানে অনেক বেশি সফল হয়ে যাবো। তা না, আসলে পরিশ্রম বেশি করে সফল হয় না তো। ডিপ ওয়ার্ক করে সফল হয়। ইলন মাস্কের কথাই চিন্তা করুন, ওই কি আর 24 ঘন্টা ইয়েতে বসে থাকে নাকি? ডিপ ওয়ার্ক গুলো করে। আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ারিফাই করি। হ্যাঁ। লাইকেস দেখেন, আপনার জন্য সময় 24 ঘন্টা। হুম। আমার জন্য সময় সময় 24 24 ঘন্টা। ঘন্টা। ইলন মাস্কের জন্য সময় 24 ঘন্টা, মার্ক জাকারবার্গের জন্য সবার জন্য, সবার জন্য। সবার ইনকাম কি এক? আমরা যদি কাজ করার পারপাস থাকে ইনকাম করা, টাকা ইনকাম করা, সবার ইনকাম কিন্তু এক এক না। না। এবং সবার সময় কিন্তু এক। হুম। তার মানে এই সময় এক হওয়া সত্ত্বেও ইনকাম বা তার লাইফস্টাইল চেঞ্জ হওয়ার পিছনে ব্যাক এন্ডে নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। আছে। ওইটাই আপনি আলটিমেটলি আসলে ডিপ ওয়ার্কের কথা বলতেছেন। হুম, হুম, হুম। তো এই ডিপ ওয়ার্ক করার ক্ষেত্রে আপনার কোনো স্ট্র্যাটেজি বা কোনো আইডিয়া কিভাবে মানুষ আরো বেশি ডিপ ওয়ার্ক করতে পারে? কারণ বর্তমানে এই রিলের যুগে আমরা কাজ বলতে একটা কাজই ধরে নিছি, জাস্ট স্ক্রল করা। হুম। সো এখান থেকে এই এডিকশন থেকে বেরোয় এসে কিভাবে ধরেন হচ্ছে সে ডিপ
ওয়ার্ক করতে আচ্ছা। পারে, ফোকাস করতে পারে, এবারটা কি স্ক্রল করা আমার কাছে খারাপ মনে হয় না যদি প্রোডাক্টিভ পেজগুলোকে ফলো করেন। কারণ স্ক্রল করে কিন্তু নলেজ বাড়ানো যায়। লাইক আমিও তো ওই ধরনের রিলসই আপনি ধরেন যেই ধরেন ইন্ডাস্ট্রিতে আছেন, যেমন আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি, আমি মোটামুটি প্রায় 15-20 জন পিএইচডি হোল্ডার যারা নিউট্রিশন নিয়ে, এক্সারসাইজ নিয়ে, আবার আমি ফিলোসফারদেরকে ফলো করি। তাদের কথা বুঝে মানে লাইফকে কিভাবে তারা ভিন্ন ভিন্ন চোখে দেখে সেগুলো কিন্তু আমি ফলো করি এবং তাদের কন্টেন্ট কিন্তু আমার দেখা হয় রেগুলার বেসিসে। কিন্তু আমার প্রত্যেকদিন আমি 1 ঘন্টার কাছাকাছি পডকাস্ট দেখি। কোনো না কোনো একটা মানে পপুলার ব্যক্তি বা সফল ব্যক্তির পডকাস্ট আমি 1 ঘন্টার কাছাকাছি আমার প্রত্যেকদিন দেখা হয়। আমার ওয়াইফও দেখে, আমার সাথে পড়ছে। আমরা দেশের পপকর্ন খাই আর দেখি, তো ওটা আলাদা বিষয়। এখানে এখন ব্যাপার হচ্ছে যে ওই যে অনেকে বলেন যে ডিপ ওয়ার্ক হচ্ছে যে আপনি আগে খুঁজে বের করেন যে কোন কাজটা আপনি ছাড়া অন্য কেউ করতে পারবে না, মানে যেটা আপনাকে দরকার অ্যাটলিস্ট, মানে আপনাকে লাগবে ওই কাজটা আউটপুটটা বেস্ট আউটপুট আনার জন্য। ওইটা বাদে বাকি সব কাজ আউটসোর্স করেন। এটাই একমাত্র ডিপ ওয়ার্ক করার অপশন, তাছাড়া অপশন নাই। আপনি যদি মনে করেন আমি সব কাজই নিজেই করবো, ওই যে যেমন এডিট করা, এই করা, ওই করা, হাবি যাবি, এইসব সবকিছু যদি নিজে করেন, আপনার বিজনেসের সবগুলো কাজই যদি আপনি নিজে করার চেষ্টা করেন, সম্ভব না। তাহলে সম্ভব না। তো আপনাকে এই কারণে তো বিজনেসটা কেন মানুষকে জব এনে দেয়, আপনি জব আরো ক্রিয়েট করেন, আপনি আপনার কাজটাকে কমান। যেমন আমার কিন্তু কোনো কাজ নাই এখন, আমি সারাদিনে জাস্ট আমরা যখন জাস্ট জিম ওপেন করি আমি শুধুমাত্র তখনই ব্যস্ত থাকি, সেটা জাস্ট 1 থেকে 1.5 মাসের জন্য। তারপর আমি সারা বছর ফ্রি, খালি এই পডকাস্টে এসে বকবক করি। আমি Like- মনে হয় এই পর্যন্ত কত পডকাস্ট রেখেছি আমার কোনো হিসাব নাই। এখানে আমি আমার হুম। হচ্ছে একটা রিয়েল পারসেপশন দিই। সেটা হচ্ছে কিছুদিন আগে আমি অফিসে দেখলাম যে আমাদের একজন অফিসার, উনি হচ্ছে সেলসে আছে। তো উনার কাজ আলটিমেটলি কি সেলস করা, হুম। কিন্তু উনি দেখলাম অফিসার অন্য একটা কাজে কাজ করতেছেন। হুম। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি এই কাজ করতেছেন কেন? তো তার পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে এই কাজটা করতে মানে তার মেন মোটো হচ্ছে অফিসকে সে বেনিফিট করবে। হুম। তার মেন মোটো। উপকার দিবে অফিস তো থেকে। আমি বললাম যে তাহলে আপনি এই কাজ করতেছেন কেন? পরে বলতেছে যে এই কাজের জন্য আমরা একজনের সাথে কথা বলছিলাম, সে হচ্ছে 5,000 টাকা চার্জ করতেছে। সো এই কাজটা মনে হলো আমার 3 ঘন্টার কাজ, এই কাজটা আমি নিজেই করে ফেলি, শুধু শুধু তাকে 5,000 টাকা না দিয়ে আমি আমার হচ্ছে কোম্পানিকে 5,000 টাকা সেভ করি। আমি বললাম আপনি অনেক চরম একটা ভুল করলেন এবং আপনি কোম্পানিকে লসে স্বীকার করলেন। সে বলে কিভাবে? আপনার কাজ সেলস করা। হুম। আপনি যদি এই 3 ঘন্টা সময় এই কাজ না করে একটা সেলস ডান করতে পারতেন, হয়তো আমার 50,000 টাকা প্রফিট হতো। তার মানে আপনার যেই কাজ, ওই কাজ বাদ দিয়ে আপনি অন্য কাজ করতেছেন। এই জন্য আমিও মনে করি যে একজন এন্টারপ্রেনার হিসেবে, যেমন আমার ক্ষেত্রে আমার মেইন মোটিভ হচ্ছে বিজনেসের আমার ব্র্যান্ড ভ্যালু বাড়ানো, আমার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। কারণ আমার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু যদি বাড়ে, এটা আমার বিজনেসের সরাসরি সেলস ইমপ্যাক্ট। সরাসরি এবং অবশ্যই। এই কারণে যদি আমার কোম্পানিতে রেভিনিউ আসতে পারে, আমার অপারেশনাল পার্ট অন্য কেউ দেখুক, এডিটিং অন্য কেউ দেখুক, সবকিছু অন্য কেউ দেখুক। সো এই ডেলিগেশনটা আমরা করি না। এই ডেলিগেশনটা না করার কারণে আমরা বেসিক্যালি দিনে সময় পাই না। আর ওই সময় পাই না দেখে আমরা বললে আমাদের জিম করার। হ্যাঁ, আমার জিম করার নাই, ফিটনেসের সময় নাই, বউ বাচ্চাকে দেওয়ার সময় নাই। যে ব্যক্তি আসলে নিজের পার্সোনাল কাজে সময় পায় না বা নিজের জন্য সময় পায় না, ওই সফল না। হতে পারে তার অনেক টাকা, কিন্তু ওই সফল না। তো আসল সাকসেস তো বোঝেনি। আসল সাকসেস হচ্ছে সুখী থাকা। তো সুখী থাকার জন্য যা দরকার, যেমন হেলথ তো দরকারই, প্রথম দরকারই হচ্ছে হেলথ। পাশাপাশি যারা আপনার বিপদের সময় আপনার সাথে ছিল, যেমন আপনার ওয়াইফ, আপনার বাবা মা, তাদেরকেও সময় দেওয়া, তাদের প্রতিও দায়িত্ব পালন করা, বা আপনার বাচ্চা যে পরবর্তীতে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, নাও যেতে পারে, তার আলাদা প্যাশনও থাকতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু অপশন ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে যে বাবার কাছ থেকে মোটিভেটেড হয়ে বাচ্চারা তার বাবার ব্যবসায় করতে চায়। রেয়ার কেসে তারা অন্য কোনো ক্যারিয়ার চয়েস করে, আর যেটা করা উচিত। মানে বাবা মা এমন না যে আমি ব্যবসা করি মানে আমার বাচ্চা আমার ব্যবসায় ধরবে, এরকম। আমার মতে সন্তানের তখনই ব্যবসার হালটা ধরা উচিত যদি সে বিজনেসটাকে ওই জায়গা থেকে স্কেল করতে পারে। আদারওয়াইজ ওই বিজনেস নষ্ট করা বা বইসা জাস্ট চালানো, ভাব না, না। দেখানোর জন্য আমার কাছে মনে হয় যে এটা হ্যাঁ, কোনো ব্যবসাকে value- বড় করতে পারবো এরকম কোয়ালিটি যখন বাচ্চার ভিতরে চলে আসে, তখনই এসে ধরা উচিত। নাহলে অন্য একজন করুক, সে অন্য একটা জব করুক বা অন্য একটা ক্যারিয়ার চয়েস করুক। যেমন আমার ক্ষেত্রে আমি তো চাই না যে আমার বাচ্চা যে পরবর্তীতে যে জিমই রান করুক বা কোনো কিছু করুক। আমাদের জেনেটিক্যালি আমার আব্বা অনেক ভালো ফুটবলার ছিলেন, আবার জেনেটিক্যালি আমিও ভালো ফুটবল খেলি। আবার মানে আমার বাচ্চার ভিতর আসতে পারে ওই জেনেটিকটা, মানে জেনেটিক্যালি আমাদের আবার লেগের মাসল অনেক স্ট্রং, মানে আমরা ফুটবলের দিক দিয়ে অ্যাথলেটিক পারফরমেন্স আমাদের ভালো। হতে পারে আমার বাচ্চাকে আমি ফুটবলের ট্রেনিং দিব মানে ছোটবেলা থেকে, কিন্তু আমি চাই না যে ওই ফুটবলেরই হবে। সে যেটা হতে চায় সেটাই হবে। সে যদি বলে আমি জব করবো, আমি বিজনেস করবো, যা ইচ্ছা তাই করবে, সেটা তার প্যাশনের সাথে, সেটা যেন সে এনজয় করে, সে যেন সুখী থাকে, খুশি থাকে। আলটিমেট পারপাস হচ্ছে আমার এটাই। এখন দেখা যাক এখন সে যেটাই করে। এখন আমি যদি বলি যে না, সে জাস্ট বিজনেসই করবে, তাহলে তো হলো না ব্যাপারটা। তখন আমার আউটপুট কমে যাবে। হয়তোবা আমি একটা প্যাশনের যদি একটা ম্যানেজার বা HR হায়ার করতে পারতাম, সে হয়তোবা সেটাকে আগে আরো scale করতে পারে, স্কেল করতে পারতো। আমার বাচ্চা এসে সেটাকে আরো নষ্ট নষ্ট করবে। করতেছে। তো ওটা আলাদা বিষয়। তো আপনি আপনার বাচ্চাকে সময় দিচ্ছেন না, আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন না, নিজের হেলথকে সময় দিচ্ছেন না, আর আপনি মনে করছেন সাকসেসফুল। আসলে আপনি সাকসেসফুল না। একটা রিক্সাওয়ালা যে অল্প ইনকাম করে কিন্তু পরিবার নিয়ে সুখী আছে, সে কিন্তু আপনার থেকে বেশি সাকসেসফুল। কারণ মানসিক সুখটা তো ইম্পর্টেন্ট। আলটিমেটলি যে কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন আপনি কেন করছেন, ওই বলবে যে এটা করে আমি খুশি হই।
সবকিছুর রিজনের পিছনে দেখবেন যে এটা করে খুশি হয়। টাকা কেন এই কাজটা কেন করছেন, যেমন আপনি বলছেন আমাকে যে কনটেন্ট কেন বানাচ্ছেন? এটা করে আমি ওই যে ব্যাক এন্ড পেছনে আমি ইনভেস্টমেন্ট পাচ্ছি। সেটা কি? আমাকে এক ধরনের সুখই দিচ্ছে। সেই সুখটা আমি কিসের পেছনে ব্যয় করব? আমার পেছনেই তো, বা আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে চাই, ট্যুর দিতে চাই, সেটাও আমাকে সুখ দিচ্ছে। সেই সুখটা আমি কিভাবে অর্জন করতে পারবো? আমার হেলথ যদি ভালো থাকে। তো আল্টিমেটলি সবকিছুর পেছনে আমাদের সুখ থাকে। তো আল্টিমেট পারপাস সুখটাই দরকার। তারপরে অন্য কিছু। তো সুখটা আসছে কিনা আল্টিমেট দেখেন যে আপনি হয়তোবা আপনার হেলথকে স্যাক্রিফাইস করে দিয়ে আপনি কিছু টাকা এক্সট্রা ইনকাম করেই ফেলবেন। হয়তোবা আপনি ৫০ লাখ বা ৫ কোটি টাকা বেশি ইনকাম করেই ফেললেন হেলথকে স্যাক্রিফাইস করে। হুম। কিন্তু দেখবেন আপনি সেই ৫ কোটির ভিতরে ২.৫ কোটি টাকা আবার নিজের হেলথের পিছনে ইনভেস্ট করছেন। আর সেটা এনজয় করে ইনভেস্ট করছেন না। সেটা তখন কষ্ট পেয়ে, পেয়ে ইনভেস্ট করছেন যে এটা নষ্ট হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বা কোমরের একটা কি বলবো যে এই কি আমাদের পিছনে থাকে না যে বিভিন্ন মেরুদণ্ডের যে গ্যাপগুলো, এগুলো তো বাড়িয়ে ফেলে। অনেকে কি করে যে কুঁজো হয়ে, ধরেন যারা ডেস্ক জব করে বিশেষ করে, কুঁজো হয়ে বসে থাকতে ওই কোমরের গ্যাপ বেড়ে যায় হাড়ের মাঝখানে। ওই গ্যাপটা বেড়ে যাওয়ার কারণে তখন দেখা যায় যে ওটা অপারেশন করে হয় কমাতে হয়, বা ওর ভিতরে কিছু ঢোকাতে হয়। অনেক ব্যাপার, এটা ঠিক হয় না। মৃত্যুর আগ পর্যন্ত ওই কোমরের ব্যথা যদি শুরু হয় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে থাকে। তো ছোটবেলায় মানে আমাদের যদি ৩০-৩৫ বছর বয়সে যদি আমরা কনসার্ন হয়ে জাস্ট স্বাভাবিক এক্সারসাইজ করি, নরমাল মুভমেন্ট, এই যে যেমন আমি বললাম সপ্তাহে ২ দিন ৩ দিন, তাহলে আপনার ওটা মৃত্যুর আগ পর্যন্ত হবে না, যেটা কৃষকদের হয় না। আমি একটা রিসেন্ট কনটেন্ট তৈরি করেছি, ওটা আপলোড হয়নি এখনো, যে কৃষক কেন ৭০ বছর বয়সেও ঘাড়ে বোঝা মাথায় বোঝা করে দিয়ে এক্সারসাইজ করতে পারে, বা এক্সারসাইজ মানে কি মুভমেন্ট করতে পারে। ধানের বোঝা ৪০-৫০ কেজি মাথার উপরে তুলে নিয়ে এসে দিব্যি মাইলের পর মাইল হেঁটে চলে যাচ্ছে। তো কিভাবে পারছে? ৭০ বছর বয়স তার। কিন্তু শহরের মানুষ আমরা ৪০ বছর বয়সে কোমরে ব্যথা হচ্ছে। রিজনটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল প্রসেস আমাদের ডিমান্ডই করে যে আমাদেরকে মুভমেন্ট করতে হবে। মানুষ বাদে বাকি প্রত্যেকটা পশু প্রাণী যেদিন মারা যাবে ওইদিনও নিজের খাবার নিজে সংগ্রহ করে। যেদিন সংগ্রহ করতে পারে না ওইদিন মারা যায়। যেগুলো পোষা প্রাণীর কথা আমি বলছি না, হুম। জঙ্গলের প্রাণীর কথা জঙ্গল। বলছি। যেদিন সে ক্ষমতা তার আল্টিমেটলি নষ্ট হয়ে গেছে, যে তার হাত পা ভেঙে গেছে ধরেন, সেদিন সে মারা যাবে খাবার না পেয়ে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে নিজের খাবার নিজে সংগ্রহ করবে। মানুষ আমরা কি করি? একটু সফল হয়ে যাওয়ার পর আমরা মনে করি যে এখন আমি পানিও নিজে এনে খাবো না। সবই তো অন্য একজন করে দিবে আমাকে। হ্যাঁ, সবই অন্য একজন করে দিবে আপনাকে। যেটা করে দেওয়ার কথা, যেটা আপনার সময় বাঁচাচ্ছে, আপনার অর্থ ইনকাম আরো বাড়াচ্ছে, সেগুলো আপনি অন্য মানুষকে দিয়ে করান। যেমন আপনি নিজে জুতা তো আর নিজে পলিশ করবেন না স্বাভাবিকভাবে। হুম। কারণ ওটা করতে গেলে আপনার ইনকাম কমে যাবে। তো ওটা অন্য একজনকে দেন, দিয়ে নিজের সময় বাঁচিয়ে নিজের হেলথের পেছনে ইনভেস্ট করেন। হেলথের পেছনে খুব বেশি সময় ইনভেস্ট করা লাগে না। খুবই কম সময়ে হয়ে যায়। এটা আসলে উদ্যোক্তাদের লাইফে কেন বেশি হয়? ওই যে আপনি যে কথাটা বললেন, আমরা সবসময় চিন্তা করি যে আসলে কি করলে আরো বেশি টাকা ইনকাম করা হবে? হুম। কি করলে আরো বেশি টাকা ইনকাম করা যায়? কোন কাজ করলে টাকা বেশি ইনকাম করা যায়? কিন্তু কখনো এইটা দেখি না যে আমার কোন কাজটা আমার ভবিষ্যতে অনেক টাকা সেভ করে সেভ দিতে করে দেবে। পারতেছে। ওই টাকাটা হয়তোবা আমি না ইনকাম করলাম। কারণ আমি হয়তোবা যে আপনি যেটা বললেন ৫০ বছর বয়সে যে আমার হচ্ছে একটা অপারেশন করতে ৫০ লাখ টাকা চলে গেল। হুম, কিন্তু আমি হয়তোবা ওই অসুখের জন্য যে পরিমাণ পরিশ্রম করছি ওটা দিয়ে হয়তো আমার ১০ লাখ টাকা ইনকাম হইছে। হুম, হুম। তো আল্টিমেটলি তো আমি ৪০ লাখ টাকা লসে আছি। লসে আছেন অবশ্যই। আমি আপনাকে সহজ একটা এক্সাম্পল দিই। এবারে আমি প্রফিট আর কস্ট আর বেনিফিটের হিসাব দিই। ধরেন একজন ব্যক্তি যে আনহেলদি খাবার খায়। মানে সে প্রসেস ফুড, চিপস, বিস্কিট এগুলো সবকিছু খায়। আ সুযোগ পেলে চানাচুর খাচ্ছে, ডিম না খেয়ে বা দুধ না খেয়ে বা হেলদি খাবার না খেয়ে। নাস্তায় সে প্রতিদিন ধরেন যদি আপনি আনহেলদি খাবার খান, ২ বার যদি আপনি নাস্তা করেন সারাদিন, ২ বার নাস্তা করাতে আপনার আনহেলদি ফুডের পেছনে আপনার ধরেন সর্বোচ্চ অনেকে বলতে পারে আমি টাকা বাঁচাবো এভাবে করে। এই ডিম খাওয়া তো অনেক খরচে। বিজনেসম্যান মানে আমি যারা কেবল বিজনেস শুরু করেছে তাদের কথা বলি। আমি সাকসেসফুল বিজনেসম্যানদের কথা না বলি। যারা কেবল শুরু করছে তাদের। সাকসেসফুল বিজনেসম্যানের অনেক টাকা থাকে, তাদের সমস্যা নাই। তাদের কারণ টাকা পয়সা না থাকাটা তাদের কারণ না। মানে এক্সারসাইজ না করা। তাদের অন্য কারণ। তারা অন্য ওইটাও আসবে। এখন আসি হচ্ছে যারা নতুন শুরু করেছে। সে ভাববে যে না আমার তো ১ কাপ চা খেয়েই হয়ে যাচ্ছে, আমার সময় পার হয়ে যাচ্ছে নাস্তাতে, বা বিস্কিট খেয়ে সময় পার হয়ে যাচ্ছে। আর এটা খুব কম খরচে হয়ে যাচ্ছে। হয়তোবা আমার ৳২০ বা ৳৩০ নাস্তা করলেই হয়ে যাচ্ছে ২ বেলা। তো ৳২০ বা ৳৩০ নাস্তাতে পুরাটাই থাকে ট্রান্স ফ্যাট। তো ২০, ৪০ বা ৳৫০ আপনি নাস্তা করলেন সারাদিনে ধরেন আনহেলদি ফুড দিয়ে। আবার আপনি যদি হেলদি ফুড খান, অর্থাৎ আপনি যদি ফল খান ওই জায়গায় পেয়ারা, কমলা, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, ধরেন আপনার ৳১০০ খরচ হচ্ছে দিনে। হুম। ৳৫০ জায়গায় আপনার জাস্ট ৳১০০ খরচ হলো। তাহলে মাসে আপনার কত? এক্সট্রা কত খরচ হলো? ৳১৫০০। ৳১৫০০ ৳১৫০০ কারণ ৳৫০ এক্সট্রা খরচ এক্সট্রা হচ্ছে। খরচ। হ্যাঁ। বছরে কত? ধরেন বছরে লাইক ১৬-১৭,০০০ টাকা। ১৬-১৭,০০০ ধরেন আমি ২০,০০০ বছরে ধরলাম। ২০ বছরে কত? ধরেন খুব জোর হলে ৪ থেকে ৫ লাখ টাকা। হুম। ধরেন আমি ধরে নিলাম ১০ লাখ টাকাই। আপনার যদি আপনি হেলথি ফুড খেতেন, অর্থাৎ ডিম, দুধ, মাছ, মাংস খেতেন, ২০ বছরে আপনার ১০ লাখ টাকা খরচ হতো। আপনি এগুলো খেলেন না। দিয়ে আপনি আনহেলথি ফুড খেলেন। দিয়ে আপনি বললেন যে ওগুলো তো কস্ট বেশি, ওগুলো তো খরচ বেশি। ওগুলো না খেয়ে আমি আনহেলথি ফুড খাই। কোথাও যেয়ে ভাজা একটা ভাজা পরোটা পুরি খাই, পুরি খাই, সিঙ্গারা খাই। সিঙ্গারা খাই। হুম। কিন্তু আমার খরচটা কমলো। এটা করে যেটা হবে যে হার্টের কিন্তু মারাত্মক লেভেলে এইচডিএল মানে এইচডিএলটা গুড কোলেস্টেরল, এলডিএল বেড়ে যায় মারাত্মক পরিমাণে। চিনি খেলেও এলডিএল বেড়ে যায়। তো এই জিনিসগুলা যেগুলো আপনি এলডিএলটা বাড়ালেন, এটা আপনার হার্টের উপরে প্রেশার ফেলবে, আপনার ডায়াবেটিস হওয়ার চান্সেস বাড়বে। যদি হয়ে যায়, হওয়ার চান্স হবেই। অধিকাংশ মানুষেরই হয়। জেনেটিক্যালি ব্লেসড মানুষ খুবই কম।
এরকম মানুষের দেখবেন অনেক ভাজা পড়া আনহেলদি খাবার খেয়েও হয় না রোগ, এরকম খুব কম মানুষ আছে। অধিকাংশ মানুষেরই হয়। হলে তখন কি হবে, ওই ডায়াবেটিসের পিছনে বা হার্টের বাইপাস করার পিছনে আপনার 40-50 লাখ টাকা আরামে চলে যাবে এক ধাক্কায়। আপনি মনে করলেন যে আমি তো 30 লাখ টাকা লসে, sell আমার। 30 লাখ টাকা তো আপনি লসে আছেন। তো আপনি এই 10 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি 20-30 লাখ টাকা এক্সট্রা খরচ করছেন। অনেক সময় আরো বেশি খরচ হয়। আর পেইন তো এক্সট্রা, এই হ্যাসেল তো এক্সট্রা, ডাক্তারের পেছনে দৌড়ানো তো এক্সট্রা। তাও তো আলটিমেটলি অনেক সময় আসলে সত্যি অর্থে সম্পূর্ণ ভালো হওয়া যায় না। হয় না তো, যে ক্রনিক ডিজিজ যেগুলো হয়ে যায়, ডায়াবেটিস সহজে ভালো হবে না, মেইনটেইন করতে হবে। হার্ট খারাপ হয়ে গেছে, একবার বাইপাস করানো লেগেছে, এবার মেইনটেইন করতে হবে। আপনি আর সুস্থ হার্ট পাবেন না তো। আপনাকে মেইনটেইন করে চলতে হবে, কষ্ট করে চলতে হবে। তো আমরা যদি অল্প বয়সে সচেতন হয়ে যাই, এমনও না যে আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে এক্সারসাইজ করতে হয়, তাও কিন্তু না। খুব সামান্য পরিমাণে এক্সারসাইজ করলে আর হেলদি ফুড চয়েস করলেই আপনার ম্যাক্সিমাম প্রবলেমই সলভ হয়ে যায়। যদি আমি আপনাকে একটাই উপদেশ দিতে বলি, যারা হচ্ছে ২০-২৫ বছর বয়সের মধ্যে আছে, বিজনেস করতে চায় বা যারা চাচ্ছে, যেমন আমরা অনেক সময় রিলসের যেটা দেখি যে এই এইজটাই হচ্ছে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করার বয়স। দেখা যায় সবাই হার্ড ওয়ার্ক করে একদম রাতে ঘুমায় না, লাইফস্টাইল মেনটেন করে না। যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। আমরা হয়তোবা ইউটিউবে বা ফেসবুকে মোটিভেট হচ্ছি যে এই সময় ঘুমানো উচিত না, এই সময় কাজ করা উচিত, 24 আওয়ার্স কাজ করো, একদম হার্ড ওয়ার্ক করে উড়াই ফেলো। তো এই ধরনের মানুষ যারা ডেসপারেটলি হয়ে যাচ্ছে বা ডেসপারেট হয়ে যাচ্ছে কাজ করার প্রতি, এদের জন্য আপনার একটাই যদি পরামর্শ দিতে বলি যেটা সবচেয়ে ভ্যালুয়েবল, সেটা কি হবে? দিনকে ৩ ভাগে ভাগ করেন। মানে ৩ টা সমান ভাগে ভাগ করেন। ২৪ ঘন্টাকে ৩ × ৮ = ২৪। এখন এই ৩ টা ভাগে আপনি কি করবেন আমি আপনাকে সহজে বলে দিই। ১ম ৮ ঘন্টা হচ্ছে ঘুম। মানে ঘুম অথবা ঘুমে যাওয়ার প্রিপারেশন। ঘুম থেকে উঠার পর বেসিক কিছু কাজ এই ৮ ঘন্টার ভিতরে হবে। এই ৮ ঘন্টায় আর অন্য কোনো কাজ থাকবে না। এটা এই ঘুমানোটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ কারো যদি ঘুম ঠিক না হয়, তাহলে তার লিভার আপনা আপনি চিনি তৈরি করে। সেই ব্যক্তিটা যদি চিনি নাও খায় আর এখানে রাত জেগে কাজ করছে, তার লিভার আপনা আপনি চিনি তৈরি করবে, যেটার পরিমাণ ১০০ গ্রাম থেকে ১৮০ গ্রাম পর্যন্ত চলে যায় ব্যক্তিভেদে। তো ১০০ গ্রাম চিনি মানে ১০ চা চামচ চিনি। যে ব্যক্তি সারা রাত ঘুমালো না, তার বডি ১০০ থেকে ১৫০ গ্রাম চিনি তৈরি করে ওই রাতেই। তাকে কেন তৈরি করে? কর্টিসলের কারণে। এইটা অনেক ভিডিওতে আমি করেছি। বেসিক বলি, অনেক ভিডিওতে আমি এটা আগেই এটা ব্যাখ্যা করেছি। এখন উপরে বলি। এই যে এতগুলা চিনি আপনার বডিতে তৈরি হলো, সেটা আপনি পরবর্তীতে এক্সারসাইজ করলে বা হেলদি খাবার খেলেও ঠিক হবে না। উল্টো আপনার ইনজুরি হওয়ার চান্স বাড়বে। যে ব্যক্তি কম ঘুমায়, সে ব্যক্তি উঠতে চলতে ফিরতে গিয়ে তার নার্ভে ইনজুরি হওয়ার চান্সেস আরো বাড়ে। সেটা গেল। তো ১ম এ আমরা ৮ ঘন্টা ঘুমের পেছনে দিব। একদম পুরোপুরি ঘুম এবং ঘুমাতে যাওয়ার যে প্রিপারেশন এবং ঘুম থেকে উঠার পর যে কাজগুলো থাকে, সেই সবকিছু মিলে ৮ ঘন্টা। আমার অন্য কোনো কাজ থাকবে না। এখানে ফোন কলও যেন না আসে। ফোন সাইলেন্ট থাকবে এই সময়টুকুটাতে। আপনি যদি আপনার খুব ক্লোজ কোনো মানুষ থাকে, তাদের নাম্বার দিয়ে দেন অন্য মানুষের। তাদেরকে কেউ কল দিক। আপনার ফ্যামিলি মেম্বার আপনার ওয়াইফকে দিতে পারে কল। কিন্তু আপনার ফোনটা ওই ৮ ঘন্টার জন্য একদম স্টপ, একদম সাইলেন্ট। বাকি ৮ ঘন্টা যেটা, সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক করতে হবে। এটা আপনার ক্যারিয়ার রিলেটেড হতে পারে, সেটা পড়াশোনা করা হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে। সেখানে ডিপ ওয়ার্ক থাকবে। মানে উল্টাপাল্টা কাজ করা যাবে না। যে আজকে আমার জুতাটা নোংরা হয়ে গেছে, পড়ছি কি? অনেক মর্যাদা জুতাটা পরিষ্কার করি। হ্যাঁ, বা আজকে ম্যানেজার আসেনি, তার কাজটা আমি এটা করে ফেলি, বা আজকে কনটেন্টটা আমি নিজে এডিট করি। এরকম না। মানে যে কাজটা আপনি ছাড়া আর অন্য কেউ করতে পারবে না। মানে আপনি না থাকলে ওই কাজটা একদম শেষ। ওইরকম কাজ। মেজর 2-3% কাজ হুম। যেটা একদম আপনাকেই দরকার। যেটা আপনাকেই দরকার। আসলে আপনি ছাড়া কেউ করতে পারবে না। ওইটা এই ৮ ঘন্টার ভিতরে করবেন। আর বাকি যে ৮ ঘন্টা, সেটা নিজেকে সময় দেওয়া, নিজের পরিবারকে সময় দেওয়া, বা যেকোনো কিছু নিজের ক্যারিয়ার তো গেল ৮ এর। এটা হচ্ছে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই ৮ ঘন্টার ভিতরে আপনি আপনার বাচ্চা, আপনার ওয়াইফকে সময় দিতে পারেন, আপনার বাবা-মাকে সময় দিতে পারেন। আপনি নিজে হাঁটতে যেতে পারেন, আপনি নিজে কোনো একটা পডকাস্ট দেখতে পারেন, কোনো একটা বই পড়তে পারেন। এটার সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। এটা আমি আবারও বলছি, এটার সাথে নিজের মেন্টাল যে হেলথ মেন্টাল স্পিচ। বা নিজের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটা এই ক্ষেত্রে আপনি কোনো একটা কোর্সও করতে পারেন এই ৮ ঘন্টার ভিতরে। এইভাবে করেন। এটা কি হবে, প্রতি বছর যেমন আমি আপনাকে কেন বললাম যে আমি ২ বছর পর আরো পপুলার হলে আরো ভালো হতো। রিজনটা হচ্ছে যে এত জায়গায় আমি যাচ্ছি আর এত রিসার্চ আমি পড়ছি আর কথা বলছি মানুষের সাথে। আপনার সাথে কথা বলে আজকে আমার কিছু নলেজ ডেভেলপ হলো। সেটা কিন্তু ২ বছর পর আমি আরো পলিশড ওয়েতে ডেলিভার করতে পারবো। তো যে ব্যক্তি নিজেকে ইমপ্রুভ করা ছেড়ে দিয়েছে, সে মরে গেছে। সে কিন্তু পিছিয়ে পড়ছে, সে কিন্তু থেমে নাই। আপনি মনে করতে পারেন আমি হাঁটা থামিয়ে দিয়েছি মানে হলো আমি এক জায়গায় স্থির আছি। না, আপনি হাঁটা থামিয়ে দিয়েছেন মানে পুরো দুনিয়া তো থেমে নাই, তারা ঠিকই আপনি এগিয়ে যাচ্ছে। পিছিয়ে যেতেছেন। আপনি পিছিয়ে যাচ্ছেন। তো আমি এজন্যই বলি যে যখন আপনি এই যে কন্টিনিউয়াসলি কোনো কিছু একটা পডকাস্ট দেখলেন, ধরেন হেলদি পডকাস্ট, মানে যেটাতে আপনি কোনো কিছু শিখলেন, অথবা কোনো একটা বই পড়লেন, নিজের ফিল্ডের কোন একটা কোর্স শিখলেন, সেটা হতে পারে যে আপনার ফিল্ডের সাথে রিলেটেড বা নাও হতে পারে। আপনার ধরেন কথার কথা, আমার যেমন অ্যাস্ট্রোনমি নিয়ে, মানে মহাকাশ নিয়ে আমার খুবই ভালো লাগে পড়তে। সেটা আমার ফিল্ডের সাথে কোনো সম্পর্কই নাই। কিন্তু এটা পড়লে আমার নিজেকে নিচু মনে হয় যে আমি খুব ক্ষুদ্র। তো এটা অহংকার কমায়। তো এইজন্য আমি ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, পড়ি, ভিডিওস দেখি, পডকাস্ট দেখি, এরকম বিভিন্ন জিনিস দেখি বিভিন্ন সায়েন্টিস্টদের। ওটা আলাদা বিষয়। তো এই জিনিসগুলো আপনার পার্সোনালিটি ডেভেলপ করে। আপনার ভিতরে হাম্বলনেস আসে, আপনার ভিতরে জ্ঞান অর্জন হয়। তো এই জিনিসগুলো আপনি করেন ওই ৮ ঘন্টায়। অথবা আপনার পরিবারকে সময় দেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, অথবা আপনি কোনো একটা মানুষের উপকারে সময় ব্যয় করেন।
এরকম জিনিসগুলো আপনি করতে পারেন। তো যে এই ৮ ঘন্টা আপনি দুনিয়ার যত সাকসেসফুল মানুষ আছে তারা কেউই এই ৮ ঘন্টার বাইরে যায় না। তাদের দেখবেন ব্যালেন্সড লাইফই আছে। আরেক ধরনের মানুষ আছে যারা মিশন নিয়ে নেমেছে, যেমন এপিজে আব্দুল কালাম, হুম। তারপরে হচ্ছে আইনস্টাইন, তারপরে ইলন মাস্ক। এদের মতো তো আপনি যদি হতে চান তাহলে আলাদা ব্যাপার। কিন্তু দেখে কিন্তু আমরা তাদের দেখে মোটিভেট হই, বাট হুম। রেজাল্ট কিন্তু এরকম আনতে পারি রেজাল্ট আনতে পারি না, রিজন হচ্ছে আমরা ওই যে ডাইভার্ট হয়ে যাই, ডাইভার্সিফাই কাজ করি, মানে এক একটা কাজ যার কোনো উদ্দেশ্যই নাই, ওর কাজ এর কাজ সব কাজই আমরা নিজের ভিতরে নিয়ে আসি। মনে করি আমি তো অনেক কাজ করছি, আসলে আপনি অনেক কাজ করছেন, আপনি উল্টাপাল্টা কাজ করছেন। তো যারা ডিপ ওয়ার্ক করে, যেমন আমি কিন্তু খুব ডিপ ওয়ার্ক করি, আমি গত 2 বছর যে পপুলারিটিটা পেয়েছি না, এটা কিন্তু অনেক বেশি কাজ করে পাইনি। সব কাজ বন্ধ করে দিয়ে জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন, মানে যে আমি বেস্ট স্পিচ ডেলিভারিতে আমি বেস্ট, সেটা আমি করেছি ক্যামেরার সামনেই। তার কারণে আমার এই পপুলারিটিটা বেড়েছে। আর যেটা আমি বারবার বলি যে পপুলারিটিটা এত দ্রুত বাড়া ঠিক না, কিন্তু এটার কারণে আবার আমার ক্যারিয়ারে কিন্তু অনেক গ্রোথ হয়েছে। আমি 10 বছর পর যেটা অ্যাচিভ করতাম সেটা আমার এখনই হয়ে গেছে। আপনার কি মনে হয় যে পপুলারিটি বা টাকা পয়সা বাড়ার সাথে সাথে মানুষের বেশি ম্যাচুরিটি আসে? হ্যাঁ, টাকা পয়সা বাড়ার সাথে সাথে মানুষের ম্যাচুরিটি আসে, আবার কিছু কিছু মানুষের মাথাও পাগল হয়ে যায়। 2 দিকে যায়। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার মাধ্যমে, অর্থাৎ কোয়ালিটির মাধ্যমে এবং নিজের পার্সোনালিটি ডেভেলপ করার মাধ্যমে আস্তে আস্তে স্লোলি টাকা পেয়েছে, মাঝে মধ্যে হঠাৎ করেও টাকা চলে আসছে, হুম। সেই ব্যক্তি আবার মাথা পাগল হবে না, সে ঠিক থাকবে। কিন্তু যে ব্যক্তি ধরেন যে সে কোয়ালিটি ডেভেলপ করেনি, একটা রিল আপলোড করেছে, কোনো কারণে ভাইরাল হয়ে গেছে, মানে তার যোগ্যতা থাকতে হবে হ্যাঁ, আরকি। যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা যদি থাকে, যেমন ধরেন কেউ একজন খুব সুন্দর 10 বছর ধরে প্র্যাকটিস করেছে গান বলার পর সে একটা গান রিলিজ করেছে যেটা আসলেই ভালো হয়েছে, তার কারণে সে বাহবা পাচ্ছে, তখন কিন্তু নেক্সট টাইম সে আরো ভালো গান তৈরি করার চেষ্টা করবে। আর যে ব্যক্তি ধরেন যে কোনো বাথরুমের সিঙ্গার হঠাৎ করে একটা গান বলেছে কোনোভাবে, বা কোনো একটা কথা বলেছে, ওই যে আছে না একটা গান কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে ম্যান আই তো কোন বে ওই যে আছে না ম্যান আই তো কোন বে, এরকম টাইপের গান যদি আপনার ভাইরাল হয়ে যায়, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি এত ফেম পেয়ে হঠাৎ করে পাবেন ফেম, যেটাতে কোনো ট্যালেন্ট নাই, আপনার কোনো যোগ্যতা নাই, আপনি ফেম পেয়ে গেছেন, তখন আপনি আবার উল্টাপাল্টা গান তৈরি করার চেষ্টা করবেন। কারণ মানুষ তো একই জিনিস বারবার দেখবে না, তখন আপনার আরো সিলি কাজ করতে চেষ্টা করতে হবে, যেমন হিরো রহমান যেটা করছে, সে একদম আগে যে স্তরে ছিল, এখন সে পপুলার হওয়ার পর আরো নিম্ন স্তরে আরো যাওয়া নিম্ন শুরু স্তরে যাওয়া শুরু করবে। এইটাই সমস্যা। তো পপুলারিটির আবার 2টা ধরন আছে। পপুলারিটি টাকা পয়সা যদি যোগ্যতা সম্পন্ন মানুষের কাছে চলে আসে, এবং সে যদি সেটা বোঝে যে না, এটা তো আমার কাছে আসা উচিত না এত দ্রুত, এখন যেহেতু চলে আসছে, এখন এটাকে ভালো মতো ইউজ করি, আমি এই পপুলারিটিটাকে ভালো মতো ইউজ করি যেন আমার ফিউচারটা ব্রাইট হয়, অথবা যেন আমি নেমে না যাই নিচে। আমার তো ভয় হয় যে ভাই কখন বলে আমাকে নেমে না যায় আমি নিচে, এটা তো আমার খুব ভয় হয়। এই কারণে আমি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর আবার একটা সুবিধা অসুবিধা 2টাই আছে। হুম। পার্সোনাল ব্র্যান্ডিং এর সুবিধা হচ্ছে যে আপনাকে দেখে আপনার বিজনেসের হিউজ গ্রোথ হবে। আপনি যদি কোনো একটা কারণে ধরেন যে আপনি ট্রলের শিকার হলেন, সারা দেশব্যাপী আপনাকে ট্রল করছে, তাহলে আপনার ওই পার্সোনাল যে ব্যবসাটা আছে সেটাও হ্যাম্পার হবে। আর হ্যাম্পার হবে তো হবে, একদমই অবস্থা খারাপ, একদম ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় কি যে পপুলারিটি বা টাকা পয়সা আসার সাথে সাথে এক ধরনের রেসপন্সিবিলিটি আসে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ আমি যখন পপুলার, লাইক এখন আমার কন্টেন্ট ধরেন লাখ লাখ মানুষ দেখবে, এখন আমি যদি তাকে মিসগাইড করে ফেলি, বা আমি যদি হচ্ছে রাগের বশে বা হাসি ঠাট্টা করতে করতে এমন একটা কথা বলে ফেললাম যে কথাটা হয়তো বা ভাইরাল হইলো, হুম। বা যে কথাটা আরো মানুষের কাছে গেল, তখন আপনাকে আপনার ইন্ডাস্ট্রির মানুষ আইকন ভাবে, আমাকে আমার ইন্ডাস্ট্রির মানুষ আইকন ভাবে। অবশ্যই। তো তারা ভাবতেছে যে এই আমার আইকন, আমার মানে হুম। যাকে রোল মডেল ভাবি, সেই কথাটা বলে ফেলছে, হুম। তার মানে এটাই করতে হবে, এর বাইরে কোনো কিছু যাওয়া যাবে না। হুম। আপনি যেমন বললেন যে রিক্সা থেকে নেমে চলে আসে মানুষজন কথা বলার জন্য, সেলফি তোলার হুম। জন্য। আমাদের যখন বিভিন্ন পাবলিক ইভেন্ট হয়, মানে ধরেন আমাদের যখন এন্ট্রি হয়, আমরা এন্ট্রির গেট থেকে হচ্ছে যাওয়া পর্যন্ত, স্টেজ পর্যন্ত যাওয়ার পর্যন্ত মিনিমাম 150-200 ছবি তুলতে হয়, 5 মিনিট 10 মিনিট সময় এখানেই চলে যায়। তো এরা তো আসলে সে ডাই হার্ড ফ্যান, এদেরকে আমি যাই বলবো তা তো তাই করতে চাইবে। এখন আমি যদি ওই সস্তা ফেম পেয়ে যাই, হুম। আমিও তাহলে বলবো আপনারা বাথরুমে যা গান সবাই, হুম। আমিও বলবো আপনারা এভাবে করেন। লাইক আমি যদি কোনো স্ক্যাম কিছু করে টাকা ইনকাম করি, হুম। তা আমিও, আমাকে দেখে মানুষও স্ক্যাম করার চিন্তা ভাবনা করবে, আমাকে দেখে তারও লাইফটা নষ্ট হবে। এই জন্য যেমন ম্যাচুরিটিটা আসে, আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটি অনেক বড় একটা ফ্যাক্ট এই ক্ষেত্রে। ওই তো যে আমি বারবার বলছি, ম্যাচুরিটি কিন্তু বাড়ে। যে পপুলার না, এরকম বহু মানুষ আছে অনেক পপুলার সাথে ম্যাচিউরড। যেমন মিস্টার বিস্ট ধরেন, হুম। মারাত্মক লেভেলের ম্যাচিউরড। ও দেখেন নিজের কন্টেন্টকে কোন লেভেলে নিয়ে গেছে। $1 মিলিয়ন খরচ করে পার কন্টেন্ট, চিন্তা করা যায়। প্লাস মানুষের উপকারও করে, কিন্তু সে কিন্তু অনেক চ্যারিটি ওয়ার্ক চ্যারিটি করতেছে। তো ভালো তো, ওর পপুলারিটিটা সে ডিজার্ভ করে। এরকম মানুষরা কিন্তু আসলেই পপুলারিটি ডিজার্ভ করে। আবার কিছু কিছু মানুষ আছে পপুলার কিন্তু উল্টাপাল্টা কাজ করবে, উল্টাপাল্টা প্রোডাক্ট সেল করবে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যেমন তেমন প্রোডাক্টের কোয়ালিটি নাই, কিছু নাই, কিন্তু মানুষ সেল করা শুরু করে দেয়। এই যে ওর যোগ্যতা ছাড়াই পপুলারিটি পেয়ে গেছে, বা 2-1টা উল্টাপাল্টা কথা বলেছে, 2-1টা প্রবণ কথা বলেছে। আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের আইকিউ খুব কম। আমরা আবেগপ্রবণ কোনো একটা ইলজিক্যাল যদি কথা বলি, যেটা আবেগপ্রবণ, সেটাতে আমরা খুব ফ্যান হয়ে যাই তার।
এটা দিয়েও কিন্তু পপুলার হওয়া যায়। হুম। এই কারণে আমি আমার কোনো ভিডিওতে ওই আবেগী কথাবার্তা বলি না, একদম ক্লিয়ার কাট কথা বলার চেষ্টা করি এবং আমার ভিতরে এবং বাইরে যা আছে সেটাই চেষ্টা করি বলার, মানুষকে ডেলিভারি করার। যেমন কেউ যদি বলে যে ভাই আপনি এটা করেন না, হ্যাঁ আমি এটা করি না। যেমন আমি তো অনেক সময় আমারও রাতে ঘুমাতে দেরি হয়, তো আমি দিনের বেলা ঘুমটাকে পূরণ করি। তার মানে এটা না যে আমি বলবো সবসময় যে না আমি তো রাতে 11টার সময় ঘুমাই। আসলে না, আমার এমনও হয় যে আমার 1টা 2টা বেজে যায়, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে 15 মাস বয়স। অনেক সময় সে ঘুমাতে দেরি করে বা অনেক সময় কান্নাকাটি করে, তো আমারও তো হয়, দেরি হয়। তো সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায়? আমি চাই যে লাইফ আপনার পারফেক্ট না, আপনাকে পারফেক্ট মানুষ হতে হবে না, আপনাকে সহজ মানুষ হতে হবে। সহজ মানে যে জানে যে আমার লাইফে এই ডিফেক্ট আছে, এই সমস্যা আছে, কিন্তু এটাকে কিভাবে ট্যাকেল করা যায়, করে স্বাভাবিক জীবনযাপন করা যায়। ওইটা আমি মানুষকে শেখানোর চেষ্টা করি, যেটা মানুষ পছন্দও করে। আর আমি এটাকে একটা রেসপন্সিবিলিটি হিসেবে নিয়েছি যে না, আমি মানুষকে এটা বোঝাবো না যে আমি পারফেক্ট। আসলে আমিও পারফেক্ট না, সবার ভিতরেই সমস্যা আছে। একটা বিষয় ঘুম থেকে আমার হঠাৎ করে আসলো, সেটা হচ্ছে যে অনেক মানুষ দেখা যায় যে সে দিনের বেলা কোনোভাবে প্রোডাক্টিভ কাজ করতে পারতেছে না। হুম। তার হয়তো বা প্রোডাক্টিভিটি আসতেছে রাত 12টার পরে, রাত 1টার পরে, 2টার পরে। যেমন লাইক ধরেন আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে আমি যদি বলি, যাদের বেবি আছে বা যারা হচ্ছে ফ্যামিলি পার্সন, অনেক ক্ষেত্রে সারাদিন কাজ করতে পারে না। লাইক আপনি বা যারা এই ধরনের স্ট্র্যাটেজিতে আছে, যাদের হচ্ছে হোমওয়ার্ক করতে হয় হুম। বা বাসায় কোনো কাজ করতে হচ্ছে, খুব বেশি একটা দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তো সারাদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ওই ডিপ ওয়ার্কটা আসলে করা যায় না। কিন্তু তার ওই আবার ডিপ ওয়ার্ক আসে রাত 1টা 2টা, যখন সবাই ঘুমায় পড়ে, পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। তো দেখা যায় তার ডিপ ওয়ার্ক হয় রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত। তারপর হয়তো বা সে প্রতিদিন ঘুমাচ্ছে। এই লাইফস্টাইলটা অনেক এন্টারপ্রেনিউর হচ্ছে হুম। ফলো করে। এই জিনিসটাকে আপনি কিভাবে না, এটা আমি সাপোর্ট করি। কারণ ধরেন যখন আপনার কাজ করতে ভালো লাগে তখনই করা উচিত। সেটা রাত হোক বা দিন হোক। এখানে একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এটা ব্যাকআপ সিস্টেম তৈরি করতে হবে। রাতে কাজ করছেন, রাতের ঘুমটাকে কেন প্রেফার করা হয়? বায়োলজিক্যালি কিন্তু মানুষের বডি তৈরি হয়েছে রাতে, প্রত্যেকটা পশু প্রাণী রাতে কাজ করে। বা রাতে ঘুমায়, ঘুমায়, দিনে কাজ কাজ করে, করে। দিনে খাবার সংগ্রহ করে। তো আপনি, যেহেতু আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, আমরা বুঝতে পারি যে না, আমরা সিকিউরিটিও চাই লাইফে, আমরা ডিপ ওয়ার্কও বুঝি যে হ্যাঁ, এই সময় আমার কাজ করতে ভালো লাগে। সেক্ষেত্রে রাতেই কাজ করেন। কিন্তু এটারও একটা লিমিটেশন দেন। আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনি আপনার জীবনে কতটা সফল হতে চান, কতটা টাকা থাকলে আপনি মনে করতে চান যে না, এরপরে আমি টাকার জন্য কাজ করব না। এরপরে আমি আমার জীবনে কোনো একটা উদ্দেশ্যের জন্য কাজ করব। ওইটা অ্যাচিভ হওয়া পর্যন্ত আপনি ডিপ ওয়ার্ক রাতে করেন। মানে রাত 2টার সময় করেন। যেমন ধরেন কথা আমি বললাম যে আপনার সাপোজ 10 কোটি টাকা ইনকাম করার, বা মাসে ধরেন আপনার 10 লক্ষ টাকা রেভিনিউ করতে জেনারেট চাই। করা, প্রফিট করতে চান ধরেন। তো সেটা জেনারেট করার জন্য আপনি টার্গেট করেছেন আগামী 10 বছরের ভিতরে আমি এটা করতে চাই। ধরেন আপনি আগামী 5 বছরের ভিতরে এটা জেনারেট করে ফেললেন। তখন আপনাকে থামতে হবে। থেমে এবার আপনাকে চিন্তা করতে হবে যে না, আমি তো আমার পার্সোনাল যে গোলটা ছিল সেটা তো অ্যাচিভ হয়ে গেছে। এখন আমি জাস্ট টাকা ইনকামের জন্য করব না। এখন আমি মানে আরেকটা পারপাস ড্রিভেন, আমার লাইফটা হবে এখন পারপাস ড্রিভেন। বিজনেস শুধুমাত্র টাকা কামানোর জন্য করা উচিত বলে আমি মনে করি না। একটা পর্যন্ত, একটা সময় পর্যন্ত উচিত। যে সময়টা পর্যন্ত ধরেন আপনার লাইফে সমস্যা আছে, আপনি আরেকজনের লাইফে সমস্যার সমাধান করতে পারছেন। ওইটা করলে হবে না। আপনার লাইফে সমস্যার সমাধান শেষ, আপনার পরিবারের শেষ, আপনার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী বা যতটুকু যার হক মানে আমার রেসপন্সিবিলিটি যা ছিল, আপনার যার রেসপন্সিবিলিটি ছিল ওটা আমি ফ্যামিলির প্রতি। কমপ্লিট। এখন আপনার আর টাকা পয়সা দিয়ে আপনি সুখী হতে পারবেন না। ওটা আপনার হয়তোবা মাইন্ডে আছে যে আমার প্রাইভেট জেট থাকলে, এই থাকলে, ওই হ্যাঁ। থাকলে আমি খুব খুশি হব। সেটা যখন আপনি টাকা কামানোর চেষ্টা আর করবেন না তখন আসবে। মানে একটা সময় পর যে জানেন, টাকা কামানোর চেষ্টা না করলে টাকা টাকা বেশি আসে। বেশি আসে। তখন আপনি যদি ডিপ ওয়ার্ক করার চেষ্টা করেন আর লাইফে খুশি থাকার চেষ্টা করেন, তখন আপনি কি করবেন? বেশি না বলা শুরু করবেন। আর মানুষ সফল হয় না বলে, হ্যাঁ বলে সফল হয় না। না বলে কিভাবে সফল হয়? যে অনেক সময় আমরা কি করি? সব ধরনের কাজ ধরতে চাই। যে বড় কাজগুলো করার আর সময় পাই না, যেটা আসলে সত্যিকারের কাজ। তো যখন আপনি সফল হবেন, যেমন আমি এখন প্রচুর পরিমাণে না বলি। পছন্দ না, না বলে দিই। এই প্রোডাক্ট প্রমোশন করতে বলেছে, না ভাই করব না। ওখানে দেখা করতে বলেছে বা অমুক মানুষ দেখা করতে চাইছে, না ভাই করব না। আমি শুধুমাত্র সেই মানুষটার সাথে দেখা করি যার সাথে দেখা করলে আমার গ্রোথ হবে, হয় পার্সোনালি অথবা বিজনেসে। তাছাড়া আমি আর কারো সাথে দেখা করি না। তো না বেশি বলে কিন্তু আমি সফল হচ্ছি। মানে পার্সোনালি আমার লাইফে সফলতা আসছে। ওই জিনিসটাকে আপনাকে করতে হবে 5 বছর বা 10 বছর পর, যখন আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেল। তারপরে তখন আপনি আর আপনার শরীরকে মানে কষ্ট দিবেন না। তখন আপনার শরীরটা যেটা চায় সেটা করে আপনাকে কাজ করতে হবে। তখন আর আপনার রাতে ডিপ ওয়ার্ক করা যাবে না। এটা নিয়ে আমি যে কোটেশনটা পড়ছি, এটা বললে আমার অডিয়েন্স আরো রিলেট করতে পারবে। হুম। সেটা হচ্ছে লাইক আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি এখন আমার অনেক টাকা দরকার। এই কারণে কেউ হচ্ছে আমাকে 20,000 টাকা অফার করলে আমি একটা কন্টেন্ট বানাই ফেলি। কেউ আমাকে একটা ফেক প্রোডাক্ট দিয়ে যদি বলে যে এটা আমি আপনাকে 1 লাখ টাকা দিব, আপনি বানাই ফেলেন, আমি বানাই ফেলি। সো এরকম আমি করি। এরকম করে আলটিমেটলি আমি আমার ব্র্যান্ডটাকে নষ্ট করতেছি। অবশ্যই। কিন্তু যখন আমার মনে হচ্ছে যে আমি একদম ফুললি এস্টাবলিশ, আমার ওই পরিমাণ টাকার প্রতি লোভ বা মানে যে ক্ষুধাটা ওইটা নাই, আমি স্টেবল। তখন আপনি যেটা বললেন না, আমি অনেক কিছুকে না করা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। যখন আমি না করা শুরু করব, তখন আসলে মার্কেটে আমার অটোমেটিকলি ভ্যালু ভ্যালু বাড়তে বাড়বে, থাকবে। বাড়বে। যে না, ওই ব্র্যান্ড তো আসে না। যেমন এরপর দেখেন, আপনাকে যে ব্যক্তি 20,000 টাকা অফার করতেছে, আপনি তাকে না বললেন।
দেখবেন সে 50,000 অফার করতেছে, বলবে হ্যাঁ। আপনি তাকে না বললেন, সে 1 লাখ টাকা অফার করতেছে। না, এখানে আবার আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে আমি খুব ভেবে চিন্তা করে না বলি মানুষকে। মানে আমি যদি কাউকে না বলি তাহলে আমার মাইন্ডে ক্লারিফিকেশন থাকতে হবে যে কেন না না বলছি। করলাম। সবকিছু টাকার পেছনে না। ধরেন কিছু একটা প্রোডাক্ট আছে, ধরেন যারা প্রোডাক্ট প্রমোশন করে তারা কিন্তু খারাপ কিছু করে না। প্রোডাক্ট যদি সত্যিই কাজের হয় ফ্রিতে প্রমোশন করেন বা টাকা নিয়েও করেন, কোনো সমস্যা নেই। আমি কেন করি না? রিজনটা হচ্ছে আমি বিশ্বাস করি যে একটা জিনিস দিয়ে, প্রোডাক্ট দিয়ে কমপ্লিট ফিটনেস আসে না। এটা একটা ফিটনেসের প্যাকেজের অংশ, যার কারণে আমি প্রোডাক্টের প্রমোশনে যাই না। পাশাপাশি আমি চাইও না যে মানুষ আমার উপরে ট্রাস্ট হারিয়ে ফেলুক, মানুষ যেন আমাকে কমার্শিয়াল মনে করতে শুরু করুক, সেটাও আমি চাই না। কারণ আমার চিন্তাভাবনা একটু আলাদা। আমি চাই যে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন ফিটনেসের কালচারটা তৈরি হয়। সেটা যে জিমে গিয়েই করতে হবে তা না। মানে কোনো ধরনের মুভমেন্ট হোক, হেলদি খাবার হোক, সেটা করে যেন সে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হয়। পরবর্তীতে যেন সে একটা কি বলবো, কর্মক্ষম মানুষ হিসেবে তৈরি হয়। শুধুমাত্র হাত পা থাকলে মানুষ কর্মক্ষম হয় না। তার পুরা বডিতে পেইন ফ্রি থাকতে হয়। হাত পা আছে কিন্তু বডিতে পেইন আছে। যেমন একটা বাইক চালাচ্ছেন কিন্তু একটু পরপর স্টার্ট বন্ধ হয়ে যায়, থেমে যায়। আবার হচ্ছে বা একটা ক্যামেরায় ধরেন কিছুক্ষণ পরপর গরম হয়ে যায়, বন্ধ করতে হয়, দিয়ে আবার রেস্ট হয়। তো কি হয়, প্রোডাক্টিভিটি কমছে না? তো ওই যেই বয়সটাতে আপনার মানুষের, পুরুষ মানুষের ক্ষেত্রে ৩০-৪০ বছর বয়সে কিন্তু ক্যারিয়ারের পিক অবস্থায় থাকে। ৩০ থেকে ৪০ বছর বয়সে। এই ৩০ বছর পর্যন্ত কিন্তু একটা মানুষ সব নলেজ গেইন করে। এজন্য যত স্টার্টআপ সফল হয় হ্যাঁ। সবগুলো সিইও হ্যাঁ, সবাই ৪০-৫০, হ্যাঁ, ৩৫-৪০ এরকম। তো ওই যে ৩০-৪০ বছর বয়সে যখন আপনার কাছে প্রচুর ফেম আসতে শুরু করলো, টাকা আসতে শুরু করলো, তখন যদি আপনি মানে ফিট না থাকেন, এক কথায় স্বাস্থ্যবান না থাকেন, তাহলে আপনি কি করবেন? আপনার এনার্জি ডাইভার্ট হয়ে যাবে। আপনাকে বারবার ডাক্তারের পেছনে দৌড়াতে হবে। এই এনার্জিটা ডাইভার্ট হতে দেওয়া যাবে না। আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা ইউথ আছে, তারা যখন তাদের বয়স ৪০-৪৫ হবে, তখন যেন তারা তাদের এনার্জিটা ফুললি তাদের ক্যারিয়ারের পেছনে ব্যয় করতে পারে। তাদেরকে যেন কোনো রকম ঔষধের পেছনে যেতে না হয়। আর আমি তো বলি যে আমার লাইফের একটা গোল হচ্ছে যে কোনো একটা হসপিটাল যেন কোনো রকম রোগী না পেয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়। মানে আমার বন্ধ করার ইচ্ছা নাই। রোগী না পেয়ে যেন অটোমেটিকলি তারা অনেকগুলো সার্ভিস কমিয়ে দেয়। যে না, এই রোগগুলা বাংলাদেশে কমে গেছে, এগুলো এখন বন্ধ হয়ে যাক। একটা ব্যাপার আমরা অনেকক্ষণ কথা বললাম। হুম। একটা ব্যাপার আমি আসলে স্পষ্ট হয়ে গেছি যে যদি আমি আমার বিজনেসে গ্রোথ চাই, হুম। অবশ্যই আমার হেলথ গ্রোথ প্রয়োজন। লাগবে। কারণ হেলথ গ্রোথ যত ভালো হবে, আমি তত ভালো ডিসিশন মেক করতে পারবো, আমি তত ভালো ডিপ ওয়ার্ক করতে পারবো, আমি তত বেশি যদি হার্ড ওয়ার্কও করার প্রয়োজন পড়ে শারীরিকভাবে, করতে আমি পারবেন। সেটাও করতে সেটাও করতে পারবো। পারবেন। ওভারঅল আমার বিজনেসে যদি আমাকে থাকতেই হয়, তবে অ্যাজ এ স্মার্ট গাই হিসেবে থাকতে হবে যার হেলথটা অনেক বেশি স্ট্রং। হুম। এই বিষয়টা আমি আজকে পডকাস্ট থেকে টেকওয়েস নিছি। বাট আপনাকে যদি বলা যায় যে অনেকেই অনেক পডকাস্ট এ পর্যন্ত প্রায় দেখলো, এখান থেকে অনেকে অনেক ধরনের নলেজ পাইছেন, বাট যদি একটা মেইন টেকওয়ে যে এই ইনফরমেশনটাই আপনি দিতে চান বা এই পরামর্শটাই দিতে চান একজন উদ্যোক্তাকে, যার এই পরামর্শটা পেলে তার লাইফটা চেঞ্জ হবে বা ব্যালেন্স হবে, বা কখন আপনি যে ইম্প্যাক্টটা তৈরি করতে চাচ্ছেন সেটা হবে, সেটা কি হবে? এটা মানে এক ভাষায় বলা কঠিন, এগুলো তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তবে আমি যেটা মনে করব যে ১ম এই যেটা পডকাস্টের মাঝখানেও বলছিলাম যে বিজনেস শুধুমাত্র প্রফিট কামানোর জন্য হওয়া উচিত না। এটা স্টার্ট করার বা একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্তই হওয়া উচিত। তারপরে আপনার বিজনেসের পারপাস হওয়া উচিত যে আমি কোনো কিছু একটা রেভলিউশন আনবো আমার কাজের মাধ্যমে। মানে নতুন কিছু নিয়ে আসবো, নতুন কিছু ক্রিয়েট করব। মানে ক্রিয়েশন দিয়েই কিন্তু দুনিয়া চলে। হুম। যে যত বেশি নতুন আইডিয়া জেনারেট করে বা এবং কাজ করে সেই আইডিয়াতে, তার কাছে তত বেশি টাকা। ইলন মাস্কের কাছে টাকা বেশি কেন? সে ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর আগে যে অনুমান করে ফেলেছে যে সামনে ভবিষ্যৎটা ওই ভবিষ্যৎ কি ইলেকট্রিক হবে? কারেই চলবে। সামনে ভবিষ্যৎটা ওই Starlink এর মাধ্যমেই চলবে। বা হচ্ছে এই কি যেন ওই যে Neuralink Neuralink। চিপের মাধ্যমে চলবে। Neuralink চিপ ওই ব্যবহার করে আপনি অনেকগুলো রোগের সমাধান করে ফেলছেন। যেমন যারা মানসিকভাবে রোগী বা যাদের ধরেন চোখ কাজ করে না, কান কাজ করে না, ওই জিনিসটা বসে, চিপটা বসে ওই নার্ভগুলোকে সচল করা যায়। পরবর্তীতে হয়তোবা মানুষ ওটাকে অন্য কাজেও ব্যয় করবে। কেবল তো শুরু হলো এটা। তো এই যে সে ২০ বছর, ৫০ বছর আগে চিন্তা করে ফেলেছে নতুন ক্রিয়েশন। আপনাকেও চিন্তা করতে হবে যে আপনার কাজের মাধ্যমে আপনি নতুন কি দিতে পারেন মানুষকে। এবং আমি চাই যে যখন প্রত্যেকেরই ওই যে আছে না যে অনেক একটা পপুলার ব্যক্তি মারা গেলে তার পত্রিকাতে খবর ছাপানো হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পর্কে আপনি কি চান পত্রিকাতে ছাপানো হোক? যে অমুক একটা ব্যক্তি এরকম সফল একজন উদ্যোক্তা, ওর কারণে এত মানুষ ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এই প্রোডাক্টের কারণে। আমি বিড়ি সিগারেটের কথা বলছি বা পানগুল বিড়ি জর্দার কথা বলছি। অথবা আপনি এমন একটা ব্যক্তি হতে চান যে একটা ব্যক্তি চাইলে আরো সফল হতে পারতো, কিন্তু নিজের সম্পদের অনেকটা অংশ মানুষের চাকরি সৃষ্টি করার ক্ষেত্রে বা মানুষকে মানে Like বেটার লাইফ, রতন টাটা। মানুষকে একটা লাইক রতন টাটা অনেক হিউজ, অনেক বড় ফ্যান আমি। অথবা সে আরো অনেক বড় কিছু করতে পারতো, কিন্তু সে তার খরচ, তার প্রত্যেকটা, তার যতগুলো ঊর্জা ছিল, তার যতগুলো এনার্জি ছিল, সে পেট্রোলওয়ালা গাড়ি তৈরি না করে ইলেকট্রিক কার তৈরি করেছে। কারণ পেট্রোল তো সীমিত। সে আগে অনুমান করেছিল যে পেট্রোল সীমিত, একসময় পেট্রোল শেষ হয়ে যাবে, দুনিয়ার সোর্স শেষ হয়ে যাবে, কিন্তু ইলেকট্রিসিটি তো আবার চাইলেই সূর্যের আলোতে উৎপাদন তৈরি করা করা যায়।
এরকম টাইপের মানুষ, আপনি এরকম টাইপের মানে ক্রিয়েটিভ মানুষ হিসেবে মারা গেছেন, নাকি আপনি জাস্ট প্রফিট কামানোর জন্য পান, গুটকা, বিড়ি, জলগুড্ডা এগুলো করে গেছেন? দুইজনই কিন্তু প্রফিট কামিয়েছে, একজন কম একজন বেশি, কিন্তু দেখেন যে আপনি কেমন টাইপের মানুষ হতে চান, মানে কেমন টাইপের খবর আপনি চান তার যে মানে ছাপানো উচিত আপনাকে নিয়ে। আপনার যে মেন কথা সেটা হচ্ছে, যারা বিজনেস শুরু করতেছে বা শুরু করবে বা এই পডকাস্টটা সে যখনই দেখলো, তার লাইফের একটা মেন পারপাস সেট করে ফেলা উচিত অবশ্যই। যে আমি যখন মারা যাব, নর্মালি তো আমরা 2 বছর 5 বছর বলি, বাট আপনি একদম একদম ফুল স্টপ দিয়ে দিচ্ছেন ফুল স্টপ। যে যখন আপনি মারা যাবেন, একটা মানুষও যদি কথা বলে, নট এটা আপনার পত্রিকায় ছাপাইতে হবে, হ্যাঁ, একটা মানুষও যদি কথা বলে, তবে সে যাতে কি কথাটা বলবে এটার জন্য আপনি এখন থেকে কাজ করুন। এবং ওই কাজ করতে আমি আবারও একই কথা বলবো, আপনার হেলথের প্রতি হ্যাঁ, নজর হেল্প দেওয়া লাগবেই। খুব কারণ important। আবার লাস্ট লিমিট এটাই কথাটাই বলি যে আমি এটা দিয়ে শেষ করি যে ধরেন যে একজন ব্যক্তি যে সুস্থ একদম, আমি কেন ওই যে বলছিলাম শুরুতে, আমি আবার যাই যে একজন মানুষ কেন কোন একটা কাজ কোনো কিছু পাওয়ার লোভ থেকে করে অথবা কোনো কিছু হারিয়ে ফেলার ভয় থেকে করে, এটা হচ্ছে রিজন। এখন আপনি বুঝবেন যে ব্যক্তিটা পরিপূর্ণ সুস্থ, যার কোনো রকম রোগ নাই, যেমন একটা 30 বছর বয়সের নিচে যে ব্যক্তিটা, তার কিন্তু দুইটা জিনিস নেই, সে এনার্জি, তার দুইটা জিনিসে সে তার যত ঊর্জা, যত শক্তি, যত এনার্জি সবকিছু খরচ করে জাস্ট দুইটা জিনিসে। একটা হচ্ছে তার পরিবারকে কিভাবে ভালো রাখবে এবং তার নিজের ক্যারিয়ারে কিভাবে ডেভেলপ করবে। মানে ক্যারিয়ার মানে নিজের ব্যক্তিত্ব থেকে শুরু করে সবকিছু এবং পরিবার, এই দুইটা ছাড়া কিন্তু সে প্রথমে সমাজ, দেশ এগুলো নিয়ে চিন্তা করে না। এটা তো করা উচিত না, প্রথমে তো আগে নিজেকে নিজে ঠিক ঠিক হতে না হবে। থাকলে সমাজের কি হবে? তো যখন যে ব্যক্তিটা, তখন কি হয়, 50-50% তার অর্থ, তার টাকা পয়সা, তার এনার্জি 50-50% ভাবে ডাইভার্ট হয়ে থাকে, মানে ভাগ হয়ে থাকে। অর্ধেক হচ্ছে তার পরিবারের প্রতি, অর্ধেক হচ্ছে তার নিজের ক্যারিয়ারের প্রতি, মানে যত ধরনের তার এনার্জি আছে। যখন সে অসুস্থ হয়ে যায়, তখন সেটা ভাগ হয়ে 33% হয়ে যায়। তখন সে ব্যক্তিটা 33% সময় তার নিজের শরীরের পেছনে ব্যয় করতে শুরু করে, অথবা রোগের পেছনে সে রোগের ডাক্তার পেছনে। দেখাতে যায়, সে হয়তোবা তার এনার্জি কম থাকে, সে কাজ করতে পারছে না, তাকে অসুস্থ হয়ে শুয়ে থাকতে হচ্ছে। এরকম জিনিসগুলো যেটা 40-50 বছর বয়সে যে আমরা ইমপ্যাক্ট গুলো পাই। তো এই জিনিসটা দেখেন যে এই যে আপনি 50% 50-50 যদি রাখতে পারতেন, আপনি যদি 60-70 বছর বয়সেও 50% লাইফটা নিজের কত জন্য এবং সুন্দর হইতো। 50% তাহলে সুন্দর হতো না? আপনি তাহলে ওই 33% সময় যেটা আপনি নিজের পেছনে ব্যয় করছেন, 33% টাকা যেটা আপনি নিজের পেছনে ব্যয় করছেন, যেটা অকাজের ব্যয়, যেটা আপনি চাইলে, মানে কি বলবো, এটাকে আপনি এড়িয়েও যেতে পারতেন। এই প্রবলেমটাকে আপনি নাও আনতে পারতেন আপনার লাইফে যদি একটু সচেতন থাকতেন। ওই টাকাটা দিয়ে, ওই এনার্জিটা দিয়ে আপনি বিজনেসকে আরো বড় করতে পারতেন বা কিছু একটা করতে পারতেন যেটাতে অন্য মানুষের উপকার হতো বা অন্য মানুষ আপনার ব্যবসাতে এসে কাজ করতে পারতো। আমি তো বিশ্বাস করি যে একটা মানুষ তার পুরা সম্পত্তি সম্পূর্ণটা ব্যবহার করতে পারে না। না। কোনো বিজনেসম্যানই করে না। ও হয়তোবা 1% ব্যবহার করে, বাকিটা কিন্তু তার ব্যবসা রান হয়। ওখানে মানুষ যদি জবই করে, মানুষের উপকারই বেশি হয়। একটা ব্যবসায়ী যতই টাকা পয়সা কামাক, সে যদি পজিটিভ ওয়েতে টাকা পয়সা কামায়, সেক্ষেত্রে তার নিজের ব্যক্তিগত খুব একটা লাভ হয় না। অন্যান্য মানুষের আরো 10টা মানুষের চাকরি তৈরি হয়, তাদের পরিবার চলে। তো এই জিনিসটাই, এটাই হচ্ছে ব্যাপার কি, যে আপনি যখন আপনার উদ্দেশ্যটাকে আরো সহজ হয়ে যায়। আপনি যেটা বলছেন না যে আমি এই বড় ব্যবসা করব, সমাজে একটা ইমপ্যাক্ট ফেলবো, পজিটিভ ইমপ্যাক্ট আনবো। অনেকের নাও থাকতে পারে এরকম উদ্দেশ্য। কিন্তু যদি হয় এরকম উদ্দেশ্য, একটা সময় পর আপনার হয়ে যাবে। যখন আপনার পেট ভরে যাবে, তখন কিন্তু আপনার এরকম উদ্দেশ্য হয়ে যাবে, যদি মন না পচে যায়। অনেক মানুষ আছে যে তাদের মন ভরে না। তারা বলে যে না, এবার আমার প্রাইভেট জেট দরকার, এবার আমার এই অমুক গাড়ি দরকার, অমুক এই দরকার। ওইটা না, ওটা ওরকম মানুষের, অনেক মানুষেরই দেখবেন, যেমন ইলন মাস্কই দেখেন, সবকিছু বিক্রি-টিক্রি করে দিয়ে একটা সামান্য ছোট একটা ফ্ল্যাটে থাকে এবং সম্পূর্ণ এনার্জি, সম্পূর্ণ টাকা সে তার মিশনের পেছনে ব্যয় করে দিয়েছে। তারপরে আপনি দেখেন যে এপিজে আব্দুল কালাম, টাকা পয়সার কি কম ইয়ে ছিল? কিন্তু এপিজে আব্দুল কালাম তার সমস্ত এনার্জি বিয়ে পর্যন্ত করেনি। যে বিয়ে করলে বউকে সময় দিতে পারবে না, তার এই কারণে বিয়ে পর্যন্ত করেনি। তো এরকম মানুষদের ব্যাপার আলাদা, এরা আলাদাই ব্যাপার। কিন্তু এরা কিন্তু তাদের সমস্ত এনার্জি সে কাজের পিছনে দিয়েছে বলে অনেকগুলা সেক্টর তৈরি হয়েছে। অনেকগুলো সেক্টর, জবের সেক্টর তৈরি হয়েছে, যেটা তার কাজ, যেটা তার উদ্দেশ্য আরো সফল করেছে। অর্থাৎ ফিট থাকাটাই তার বেশি মানে বেশি কাজে দিয়েছে। যেমন ইলন মাস্ক যদি ফিট না থাকে, আজকে অসুস্থ হয়ে যায়, সে দেখবেন তার চিন্তা ভাবনা ছোট হতে শুরু করবে। সে সবকিছুকে ডাইভার্ট করে নিয়ে কাছে চলে আসবে। সে তখন বলবে, কি বলবে, যে আমি এখন নিজের শরীরকে ঠিক করার পেছনে ব্যয় করি। তো তখন তার অন্যান্য প্রজেক্টও হ্যাম্পার হবে। তো এইটাই মানুষ, আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার উদ্দেশ্য অনেক বড় হয়ে যায়। আপনার সাথে পডকাস্ট রেকর্ড করে আসলে হাইলি মোটিভেটেড। সো যদিও বা আপনি বললেন মোটিভেটেড থেকে আসলে লাভ নেই, ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হবে। সো দেখা যাক, ইনশাল্লাহ আমিও যে বিজনেসের জন্য বা যে বিজনেসকে আসলে চিন্তা করে জিমে যাওয়া হইতো না, বা হচ্ছে দেখা যাচ্ছে যে শারীরিক দিক থেকে ফিটনেসটার প্রতি অত বেশি একটা মনোনিবেশ করা হইতো না, ইনশাল্লাহ এখন থেকে আমি নিজেও এটা শুরু করব। তো আমি আশা করি আমার অডিয়েন্স যারা হচ্ছে বিজনেসকেই মেইন ফোকাস করে নিয়েছিল, লাইফের মেইন গোল বা পারপাস, ওইখান থেকে বের হয়ে এসে তারাও যাতে তাদের লাইফকে ব্যালেন্সিং 3টা ভাগে ভাগ করে ব্যালেন্স করে করতে পারে। তো আশা করি এখন থেকে আপনারা শুধুমাত্র বিজনেস ফোকাস না, আপনাদের হেলথের প্রতিও ফোকাসটা দিবেন,
যদি আপনি আপনার হেলথের প্রতি ফোকাসটা দিতে পারেন, আপনার হেলথ যে পরিমাণে গ্রো করবে, আপনার বিজনেসটাও সে পরিমাণে গ্রো করবে। সো আপনার সাথে দেখা হবে বিচ টকের নেক্সট কোনো একটা এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজনেসকে গ্রো করুন।